তার মানে 84 মিনিট সময় লাগবে আমার এইখান থেকে চিলিতে যাইতে, মানে প্রশান্ত মহাসাগরে যাইতে, মাটির নিচে গভীর করে 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 গর্ত করে 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 যাইতে প্লাস আসতে। যাওয়া আসাতে সময় কত লাগবে? 84 মিনিট। তাহলে যাইতে কত সময় লাগবে? এখান থেকে এই যে প্রশান্ত মহাসাগরে মাটির নিচে গভীর করে যাইতে 2 দ্বারা ভাগ দাও, 84 / 2, তাহলে কত সময় লাগতেছে বলো? 42 না? 42 মিনিট সময় লাগতেছে আমার, ঠিক আছে? 42 দুগুণে 84, তাহলে যাইতে সময় লাগবে 42 মিনিট, আসতে সময় লাগবে 42 মিনিট, এরকম দোল খাইতে থাকবো আজীবন। মনোযোগ দিয়ে খেয়াল করবা, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আজকে হচ্ছে আমাদের মহাকর্ষ এবং হচ্ছে অভিকর্ষ, এই চ্যাপ্টারের হচ্ছে সেকেন্ড ক্লাস। ওকে, তো আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়ে শুরু করি, একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো তোমাদের এইচএসসির পরে কারো বাইরে যাওয়ার ইচ্ছা আছে? ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে? আছে, ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, ইউরোপে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ইউরোপে কয়ভাবে যাওয়া যাবে? একটা হচ্ছে পড়ালেখা করে ভালো রেজাল্ট করে তারপর হচ্ছে বাইরের কান্ট্রিতে হচ্ছে ইয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাই তো? এটা একটা ওয়ে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে? নদীপথে এভাবে করে যাওয়া যাবে, ঠিক আছে? জঙ্গল দিয়ে হচ্ছে যাওয়া যাবে। আরেকটা উপায় কিন্তু আছে। সো আরেকটা থার্ড উপায় যেটা, সেই উপায়টা হচ্ছে আমরা আজকে দেখবো, ঠিক আছে? থার্ড উপায়টা কি? সে থার্ড উপায়টা হচ্ছে, আমি যদি পৃথিবীর মাঝখান থেকে, আমি যেখানে আছি ওইখান থেকে হচ্ছে যদি গর্ত করতে থাকি তাইলে হয়তো ইউরোপের কোনো একটা কান্ট্রিতে পৌঁছে যাব না? যাবো কিনা? আমি যদি যেখানে আছি ওইখান থেকে মাটিটাকে গর্ত করতে থাকি, গর্ত করে 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 ওইদিকে যদি ইউরোপের কোনো একটা কান্ট্রি পড়ে তাহলে পৌঁছে যেতে পারবো। তো আদৌ দেখি এটা পসিবল কিনা, অর্থাৎ আমরা মাটির নিচে গর্ত করে কতটুকু যাইতে পারবো হাইস্ট, মাটির নিচে আমরা হাইস্ট কতটুকু গর্ত করতে পারবো, আর এখন পর্যন্ত মানুষ কতটুকু গর্ত করছে, ঠিক আছে? আর যদি যাইতে পারি তাহলে বাংলাদেশ থেকে যদি গর্ত করি তাহলে কোন দেশে পৌঁছাবো? কি বুঝছো? বাংলাদেশ থেকে যদি গর্ত করা স্টার্ট করি কোন দেশে পৌঁছাবো, কতক্ষণ সময় লাগবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা জানবো, ঠিক আছে? আমরা যদি গর্ত করতে থাকি কতটুকু আসলে গর্ত করা পসিবল, কতটুকু গর্ত করা হয়েছে, বাংলাদেশে যদি আমরা গর্ত করা স্টার্ট করি কোন দেশে পৌঁছাবো, সময় কতটুকু লাগবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো বিষয়টা কিরকম। প্রথমত আমি বলে দেই যে মাটির নিচে গর্ত করে গর্ত করার যে চেষ্টা, এটা মানুষ করছে। মাটির নিচে গর্ত করে কতটুকু যাওয়া যায় এটা চেষ্টা মানুষ করছে, এবং মানুষ সর্বোচ্চ যেতে পারছে হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত, অনলি 12 কিলোমিটার। যেখানে পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত, দেখি সিফাত বলো তো, পৃথিবীর রেডিয়াস কত? 6400 কিলোমিটার। মানে পৃথিবীর রেডিয়াস, ব্যাস বলতেছি না, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? 6400 কিলোমিটার। আর মানুষ গেছে কতটুকু? অনলি অনলি 12 কিলোমিটার। মানে এই যে সামান্য এতটুকু, খুবই অল্প পরিমাণে মানুষ গর্ত করতে পারছে হাই টেকনোলজি দিয়ে। কে করছে? রাশিয়া করছে। রাশিয়া এই চেষ্টাটা করছে। 12 কিলোমিটার যাওয়ার পর ওরা যাইতে পারে নাই, পসিবল হচ্ছে না, বিভিন্ন কারণে পসিবল হচ্ছে না। এখানে টেম্পারেচার অনেক বেশি। তার চিন্তা করো 12 কিলোমিটার যাইতে টেম্পারেচার এত বেশি যে কাজ স্টপ করতে হয়েছে। কি বলছি বুঝছো? তার মানে আর বেশি যাওয়া তো ইম্পসিবল। ওকে, তো যদি কোনোভাবে যাওয়া পসিবল হয়, কারণ আমরা তো মহাশূন্যের অনেক উপরে পর্যন্ত গেছি, সমুদ্রের অনেক গভীর পর্যন্ত গেছি, তো স্বাভাবিকভাবে মানুষ হয়তো এই টেকনোলজি আবিষ্কার করতে পারে। এটা অস্বাভাবিক না যে অনেক গভীরে হয়তো যাওয়া পসিবল হতেও পারে। কি বলছি বুঝা গেছে? এখন যেটা পসিবল না এর মানে এই না যে সেটা একেবারে পসিবল না, পসিবল হতেই পারে। ইভেন আমরা যেটাকে এখন ইম্পসিবল বলতেছি, যেখান থেকে গর্ত করে অন্য দেশে যাওয়া যাবে কিনা সেটাও পসিবল হইতে পারে। কি বলছি বোঝা গেছে? বাট এখন পসিবল না, স্টিল নাও এটা পসিবল না, কেউ এটা করে দেখাইতে পারে না। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা আসলে কতটুকু গভীরে যাইতে পারছি। সিফাত, তোমার এরকম মনমরা কেন ভাইয়া? আমার এরকম মনমরা কেন? বয়স কত এখন? 18-19 না? তো 18-19-এ তো হচ্ছে অনেক বেশি তেজ থাকে, অনেক মনের মধ্যে অনেক আনন্দ থাকে। তোমার অবস্থা তো আমার হওয়ার কথা। আচ্ছা দেখো, দেখো ভাইয়া যেটা বলতেছি, তাহলে আমরা মাত্র খুবই অল্প যাইতে পারছি। তা আমরা এবার দেখি যে আসলে এটা পসিবল কিনা এখান থেকে যদি যাই। আচ্ছা, এটা একটু বলে রাখি, যদি বাংলাদেশ থেকে যদি স্টার্ট করি, বাংলাদেশ থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে ইউরোপে যাওয়া পসিবল না। বাংলাদেশের ঠিক অপোজিটে পড়ছে হচ্ছে প্যাসিফিক অকেন, মানে প্রশান্ত মহাসাগর। প্যাসিফিক অকেন পড়ছে এখানে বাংলাদেশ থেকে ঠিক অপোজিটে।
মানে আমি যদি গর্ত করা স্টার্ট করি সাগরে গিয়ে পৌঁছাবো, কোনো দেশে গিয়ে পৌঁছাবো না। দেন ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়ার কান্ট্রি থেকে যদি আমি গর্ত করা স্টার্ট করি এই প্রশান্ত মহাসাগরে গিয়ে পৌঁছাবো। কি বলছে, বোঝা গেছে? তবে পাশে দেশ আছে এই যে প্রশান্ত মহাসাগর বাংলাদেশ থেকে যেখানে আমরা পৌঁছাবো তার পাশের দেশটা হচ্ছে চিলি। ঠিক আছে, চিলি হচ্ছে মনে হয় আর্জেন্টিনাকে হারাইছিল একবার, কত নম্বর ওয়ার্ল্ড কাপে মনে করতেছে না। ঠিক আছে, এই চিলিতে গিয়ে হচ্ছে আমরা পৌঁছাবো যদি হচ্ছে আমরা বাংলাদেশ থেকে গর্ত করা স্টার্ট করি, ইউরোপে যাইতে পারবো না। ঠিক আছে, তো এই থার্ড উপায়ে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া যাবে না। আচ্ছা, সো আমরা দেখো আমরা হচ্ছে এবার জিনিসটা দেখবো যে আসলে কি পৌঁছানো যাবে কিনা, বা আমরা যদি এখানে কোনো একটা গর্ত করে যাওয়া স্টার্ট করি বিষয়টা কিরকম হবে, দেখতে কিরকম হবে, ওকে, সময় কতটুকু লাগবে। তাহলে দেখো আমরা এটা বের করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা হচ্ছে গর্ত করতেছি, এই যে আমরা হচ্ছে এখান থেকে গর্ত করা স্টার্ট করি। সো আমরা হচ্ছে গর্ত করে এইচ পর্যন্ত গেলাম, কতটুকু গেছি, এইচ পরিমাণে হচ্ছে আমি গর্ত করছি, যেখানে পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত, পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, আমি গর্ত করছি কতটুকু, এইচ পরিমাণে গর্ত করছি। ঠিক আছে, একটু খেয়াল করিও। তাহলে এইচ পরিমাণে গর্ত করার পর এখন কেন্দ্র থেকে আমি কতটুকু দূরত্বে আছি, কতটুকু দূরত্বে আছে আমি আর মাইনাস এইচ পরিমাণে দূরত্ব আছে, এখন আছে কিনা, কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছি আর মাইনাস এইচ পরিমাণে দূরত্ব। এই আর মাইনাস এইচ কে আমি স্মল আর ধারা লিখতেছি। কি বলছি, বোঝা গেছে? তাহলে আমি আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করে ফেলি এখানে, এই যে আর ব্যাসার্ধের একটা গোলক, এটা হচ্ছে আর ব্যাসার্ধের একটা গোলক, অর্থাৎ আমি এইচ পরিমাণ গভীরে নামছি, নামার পরে কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছি হিসাব করলাম, সেটা হচ্ছে কতটুকু, স্মল আর, যেটা কিনা হচ্ছে কত, আর মাইনাস এইচ। ওকে, তো আমরা দেখছিলাম হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে কি কাজ করে, মহাকর্ষ বল কাজ করে। সেই মহাকর্ষ বলের মানটা কত, আমরা জানি যে F ইজ ইকুয়াল টু জি ইন্টু কত, স্মল এম বাই ক্যাপিটাল এম ডিভাইড বাই কত, আর স্কোয়ার। মাঝখানে কি হয়, এখানে কি হয়, মাইনাস হয়। এটা কি বোঝানোর জন্য, আকর্ষণ বোঝানোর জন্য, কারণ মহাকর্ষ বলটা অলওয়েজ কি হয়, আকর্ষণধর্মী হয়। তাহলে পৃথিবী আমাদেরকে অলওয়েজ যেই বলে আকর্ষণ করতেছে, মানে এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে আমি দাঁড়াই আছি এখানে। তাহলে আমাকে, আমার ভর স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তা আমাকে পৃথিবী কত বলে টানতেছে, এই যে এত বলে টানতেছে, মাইনাস জি ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল ডিভাইড বাই কত, আর স্কোয়ার। যেখানে আরটা কি, আরটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, আরটা কি বোঝাচ্ছে এখানে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, বুঝছি? এবার দেখো আমি যখন এই মাটির উপর থেকে গর্ত করতে করতে এই যে এইচ গভীরতায় নামিয়ে গেছি এখানে, তাহলে আমার উপর এখন কি পৃথিবী এই বল দিবে? ডেফিনেটলি দিবে না, কারণ হচ্ছে এই ক্যাপিটাল এমটা হচ্ছে পুরো পৃথিবীর ভর। আমি তো এখন মাটির অলরেডি অনেক গভীরে নামিয়ে গেছি, নামছি না? তাহলে আমাকে কি, আমার এখানে ক্যাপিটাল এম এর জায়গায় কি তোমার পুরো পৃথিবীর ভর হবে, নাকি হচ্ছে শুধু এই এতটুকু পৃথিবীর ভর হবে? এই যে এতটুকু পৃথিবীর ভর, অর্থাৎ যেই পৃথিবীর উপরে বর্তমানে আমি আছি এইচ গভীরতার নিচে। তোমরা কি বুঝতেছো ভাইয়া, বুঝতেছো তোমরা? ওকে, তাহলে আমার উপর দেখো, এই যে আমার উপর এখন এই পৃথিবীর বল কাজ করবে, এই পৃথিবীর কি কাজ করবে, মহাকর্ষীয় বল কাজ করবে। পুরো পৃথিবীর মহাকর্ষীয় বল কাজ করবে না, কারণ আমি অলরেডি কতটুকু নামে গেছি, এইচ গভীরতায় নিচে নামে গেছি। তাহলে আমার উপর এখন কতটুকু মহাকর্ষীয় বল কাজ করবে, এখানে ক্যাপিটাল এম এর জায়গায় কত হবে, আমরা লিখবো হচ্ছে F ইজ ইকুয়াল টু জি ইন্টু স্মল এম, তারপর হচ্ছে কত, ক্যাপিটাল এম প্রাইম ডিভাইডেড বাই কত হবে, স্মল আর স্কোয়ার। স্মল আরটা হচ্ছে কোটা, এই যে এটা, ঠিক আছে। আর এখানে আমি আর ধারা কি বুঝাচ্ছি, ক্যাপিটাল আর স্কোয়ার, মানে হচ্ছে কোনটা, পুরো পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা। ওকে, কনফিউজ হয়ে না। তাহলে এখানে আমরা কি লিখবো, স্মল আর স্কোয়ার লিখবো, মাঝখানে কি লিখবো, মাইনাস লিখবো। এটা বুঝছি কিনা? যেহেতু আমি অলরেডি এইচ গভীরতায় নিচে নামে গেছি, তাহলে আমার উপর, এই যে আমার উপরে কতটুকু পৃথিবীর বল কাজ করবে, এই যে এতটুকু পৃথিবীর, ঠিক আছে, কারণ আমি অলরেডি এটার উপরে আছি। এগুলোর কারণে, অর্থাৎ এই পৃথিবীর কারণে, পৃথিবীর এই অংশটার কারণে হচ্ছে আমার উপরে কোনো মহাকর্ষীয় বল কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা এই যে এম প্রাইম, এটা কি, এটা হচ্ছে এতটুকু পৃথিবীর ভর। তো ভর মানে আমরা কি জানি, ভর মানে হচ্ছে আয়তন ইন্টু হচ্ছে কি লিখবো, আয়তন ইন্টু হচ্ছে ঘনত্ব। তাহলে আমরা জানি যে যে কোনো গোলাকার বস্তুর আয়তন কত হয়, 4/3 পাই হচ্ছে কত, আর কিউব। এই যে আর, রেডিয়াস হচ্ছে কত, স্মল আর, দ্যাটস ওয়াই কত লিখছি, আর কিউব লিখছি। এবং ঘনত্ব কত, পৃথিবীর গড় ঘনত্ব আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত, রো ধরে নিচ্ছি, বুঝছি? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার কিসের মান, এটা হচ্ছে আমার এই যে এম প্রাইমের মান। তো এই এম প্রাইমের জায়গায় হচ্ছে আমি এটা বসাই দিই এখানে, তাহলে কি পাচ্ছি দেখো এখানে, এই যে মাইনাস, তারপর জি ইন্টু স্মল এম, ক্যাপিটাল এম প্রাইমের জায়গায় কত বসাচ্ছি, এখানে নিচে আর স্কোয়ার, এই এম প্রাইমের জায়গায় আমি এটা বসা দিচ্ছি। তাহলে উপরে 4 বসেছে, নিচে কত, 3 বসেছে, পাই বসেছে,
আর কিউব বসতেছে, আর এখানে কত রো বসবে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি, এই যে দেখো আর স্কোয়ার আর আর কিউব কাটাকাটি করলে উপরে কি থাকবে, একটা আর থাকবে শুধু, ঠিক আছে, উপরে শুধু কত থাকবে, একটা আর থাকবে, নিচে কত থাকবে 3 থাকতেছে, আর বাদ বাকিগুলো বসে যাবে। এই যে জি ইন্টু কত আছে এখানে স্মল এম, তারপর 4 আছে, পাই আছে, তারপর কত আছে এখানে এই যে রো আছে। ওকে, এই জিনিসটাই পাচ্ছি আমরা যে এফ ইজ ইকুয়াল টু কত এত, অর্থাৎ আমি এইচ পরিমাণ গভীরে নামার পরে এই যে এতটুকু পৃথিবী আমার উপর কতটুকু মহাকর্ষীয় বল দিচ্ছে, এই যে এই পরিমাণ মহাকর্ষীয় বল দিচ্ছে। আমি যখন পৃথিবীর উপরে ছিলাম অর্থাৎ মাটির উপরে ছিলাম, গভীরে নামি নাই, তখন কতটুকু বল দিছিল, মাইনাস জি ইন্টু স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, যেখানে এম এর মানটা কত, ক্যাপিটাল এম এর মানটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু হচ্ছে কত রো। ব্যাপারটা বোঝা গেছে, এতটুকু বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে এবার এই যে এখানে একটু খেয়াল করো, এখানে এই যে এই পুরো জিনিসটা একটা ধ্রুবক না, এই যে জি তো একটা ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, স্মল এম মানে ওই ছোট্ট বস্তুটার ভর, সেটা তো আমরা চেঞ্জ করতেছি না, ওইটাও ধ্রুবক, 4 তো একটা সংখ্যা, পাই তো একটা ধ্রুবক, পৃথিবীর গড় ঘনত্ব সেটাও কি ধ্রুবক, আর 3 তো একটা সংখ্যা। তাহলে এই পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, একটা ধ্রুবক না? তাহলে আমরা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস ধ্রুবক, ধ্রুবকটাকে আমি কি ধারা লিখলাম, কে ধারা লিখলাম, আর এখানে কত লিখছি, আর লিখছি। তাহলে আমরা দেখো একটা সমীকরণ পাইছি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস কে আর, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে যে এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত মাইনাস আর, লিখতে পারি কিনা, আমি যদি সমান চিহ্নটা তুলে ফেলি তাহলে আমি এখানে সমানুপাতিক চিহ্ন দিয়ে একটা এটা ইউজ করতে পারি। তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি যখন গভীরে যেতে থাকবো তখন আমাদের উপরে পৃথিবী কর্তৃক যে মহাকর্ষীয় বল কাজ করবে ওইটা সরণের সমানুপাতিক। ওই বলটা কিসের সমানুপাতিক, সরণের সমানুপাতিক। কিসের সরণ, কেন্দ্র থেকে সরণ, যে কেন্দ্র থেকে যে আরটা কি, আরটা হচ্ছে কেন্দ্র থেকে আমার দূরত্ব, ব্যাপারটা বোঝা গেছে, কেন্দ্র থেকে আমার দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে আমার দূরত্ব যত কমতে থাকবে আমার উপরে পৃথিবী কর্তৃক যে বল প্রযুক্ত হচ্ছে মহাকর্ষীয় বল সেটা কমে যাবে, কমতে থাকবে, ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এই যে বল এবং সরণের মধ্যে যে সমানুপাতিক এবং পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, এটা আমরা কোথায় দেখছি মনে করে দেখো তো। এটা আমরা দেখছিলাম হচ্ছে পর্যায়বৃত্ত গতিতে, তারপর হচ্ছে স্প্রিং এর গতিতে। মনে করে দেখো, এই হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিংটাকে আমি সাম্যাবস্থা থেকে টেনে, ঠিক আছে, এক পরিমাণ বল প্রযুক্ত করলাম, এটাকে আমি টেনে কোথায় নিয়ে আসছি, এইখানে নিয়ে আসছি, এক পরিমাণে বল প্রযুক্ত করছি, যার কারণে তার কতটুকু সরণ হয়েছে, এক্স পরিমাণ সরণ হয়েছে। তাহলে আমরা এটাকে কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম হচ্ছে প্রযুক্ত বল, এটাকে আমরা কি বল বলছিলাম, প্রযুক্ত বল বলছিলাম। তাহলে একটু মনে করে দেখো, আমি বলছিলাম যে একটা স্প্রিংকে যদি এফ বল প্রযুক্ত করে এক্স পরিমাণে কি ঘটানো হয়, প্রসারণ ঘটানো হয়, তখন ওই স্প্রিং এর মধ্যে বিপরীত দিকে একটা বল কাজ করে। কি কাজ করে, বিপরীত দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা কি বল বলছিলাম, প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এবং আমরা বলছিলাম যে এই প্রযুক্ত বলটা স্প্রিং এর বল না, স্প্রিং এর বল কোনটা, যেটা স্প্রিং এর মধ্যে উৎপন্ন হয়েছে, মানে প্রত্যয়নী বলটা, ঠিক আছে। তাহলে এই প্রত্যয়নী বলটা দেখো সরণ হয়েছে এদিকে, প্রত্যয়নী বল কাজ করতেছে কোন দিকে, এই দিকে। আমি যদি সরণ এই দিকে ঘটাই, প্রত্যয়নী বল কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যয়নী বলের সাথে সরণের সম্পর্কটা কেমন ছিল, সমানুপাতিক ছিল কিনা। প্রত্যয়নী বল অর্থাৎ যত বেশি বল যত বেশি সরণ ঘটাবো তার মধ্যে তত বেশি প্রত্যয়নী বল কাজ করবে, এবং ডিরেকশনটা কোন দিকে, অপোজিটে। এই যে সরণ এদিকে হচ্ছে, প্রত্যয়নী বল কোন দিকে কাজ করতেছে, এদিকে। সরণ এদিকে হচ্ছে, প্রত্যয়নী বল কাজ করতেছে এদিকে। তাহলে এই যে বল এবং সরণের মধ্যে যে সমানুপাতিক এবং পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা কি বলছিলাম, পর্যায়ভিত্তিক, ঠিক আছে কিনা। এটা কেমন, পর্যায়ভিত্তিক। তাহলে এই যে পৃথিবী কর্তৃক আমাদের উপরে যে মহাকর্ষীয় বল কাজ করতেছে সেটাও তো এরকম এরকম না। এই যে এফ ইজ প্রপোর্শনাল টু কত মাইনাস আর, তাহলে এই বলটাও কেমন বল, এই বলটাও হচ্ছে পর্যায়ভিত্তিক বল। এটাও কেমন বল, পর্যায়ভিত্তিক বল। অর্থাৎ অর্থাৎ আমি আমি যদি নিজেকে এভাবে ছেড়ে দিই, গর্ত করে, এই পুরোটা গর্ত করে একদম এই পর্যন্ত গর্ত করে যদি এখানে লাফ দেই, তাহলে ব্যাপারটা হবে এইরকম যে এই পৃথিবী কর্তৃক যে আমার উপর যে পর্যায়ভিত্তিক বলটা প্রযুক্ত হচ্ছে, এটা আমাকে প্রথমে নিচে টানবে, এইখানে যাওয়ার সাথে সাথে আবার টেনে নিবে, আবার এখানে নিয়ে যাবে, আবার টেনে এখানে নিয়ে যাবে, আবার টেনে এখানে নিয়ে যাবে। অর্থাৎ কোথাও আমাকে কেউ যদি রিসিভ করা না থাকে, এখানে যদি কেউ একজন আমাকে রিসিভ করা না থাকে, আমি বারবার এখানে দুলতে থাকবো। ব্যাপারটা বুঝে গেছে, এখানে কি হতে থাকবো, আমরা এইভাবে দুলতে থাকবো, এখানে যাব আবার আসবো, আবার যাবো আবার আসবো, কারণ বলটা কেমন বল, পর্যায়ভিত্তিক বল।
বলটা কেমন বল? পর্যায়। যদি এখানে রিসিভ করা কেউ থাকে তাহলে রিসিভ করে নিবে, বাট যদি রিসিভ করা কেউ না থাকে তাহলে হচ্ছে এইভাবে আমরা ধুতে থাকবো, কারণ এই বলটা হচ্ছে পর্যায়ভিত্তিক বল। পৃথিবী কর্তৃক আমাদের উপরে যে বলটা প্রযুক্ত হবে সেটা কেমন বল? পর্যায়ভিত্তিক বল। বোঝা গেছে? আচ্ছা, তো পর্যায়ভিত্তিক বলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা পর্যায় সম্পন্ন করতে, এই যে দেখো স্প্রিংটা এখান থেকে এখানে যাবে, দেন আবার এখানে যাবে, দেন আবার এখানে আসবে, একটা পর্যায়কাল সম্পন্ন হয়েছে, হয়েছে কিনা? একটা পর্যায় সম্পন্ন হয়েছে। তাহলে একটা পর্যায় সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল বলি। পর্যায়কাল বের করার সূত্র আমরা কি দেখছিলাম? 2π√m বাই হচ্ছে কে, এম হচ্ছে এই জিনিসটার ভর, এই বাটখারাটার ভর, 2π√m কে, এটা হচ্ছে পর্যায়কাল বের করার সূত্র আমরা দেখছিলাম কিনা? তাহলে এখানেও আমি পর্যায়কালটা বের করি। এম হচ্ছে আমার ভর, এই যে আমি ছোট্ট মানুষ, আমার ভর হচ্ছে কত? স্মল এম। তাহলে আমি হচ্ছে নিজেকে ছেড়ে দিলাম, পৃথিবী আমাকে এভাবে টানতেছে, এভাবে হচ্ছে পর্যায়ভিত্তিক দোলন দিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে? এই যে বাংলাদেশ টু চিলি, চিলি টু বাংলাদেশ, ঠিক আছে? এভাবে হচ্ছে পর্যায়ভিত্তিক দোলন দিচ্ছে। কত সময় লাগতেছে একটা পর্যায়কাল দিতে, অর্থাৎ এখান থেকে এখানে যাইতে আবার এখানে আসতে কত সময় লাগতেছে? ওই যে সূত্র আছে আমাদের কাছে, বের করে ফেলি। 2π√, কত হবে? এম বাই কে হবে। কে এর মানটা কত বলছি? এই যে কে, কে এর জায়গায় কাকে বসাইছি? gm4π কত? 3। তাহলে কে এর জায়গায় এটা বসাই দিই আমরা, তাহলে আমরা কত পাচ্ছি দেখো? 2π, এখানে এম, আর কে এর জায়গায় বসাচ্ছি হচ্ছে কত? এই যে দেখো এখানে কে এর মানটা যদি আমি বসাই, 3টা কোথায় উঠে যাবে? উপরে উঠে যাবে। তাহলে 3টাকে উপরে তুলে দিলাম, আর বাদ বাকিগুলো সব নিচে থাকবে। জি ইন্টু স্মল এম, তারপর কত হবে? 4, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে কত হবে? রো হবে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা হচ্ছে এটা এখানে বসাই দিছি, বসাই দেওয়ার পর এই যে দেখো 4, এটার কিসের ভেতর আছে? রুটের ভেতর আছে না? তাহলে 2 আর 4 কি হবে? কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? তারপর দেখো এই যে স্মল এম কাটাকাটি যাবে, তারপর এখানে আছে পাই, পাইটা কিসের মধ্যে আছে? রুটের মধ্যে আছে, এখানে পাই আছে। তো এই পাই মানে কি? এই পাই মানে হচ্ছে রুট পাই লিখতে পারবো আমরা? পারবো। তাহলে এই রুট পাই কাটাকাটি যাচ্ছে, আরেকটা রুট পাই থাকবে কিনা? তাহলে উপরে কি থাকবে? আমার আরেকটা রুট পাই থাকবে। তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে √3টা থাকবে, পাই থাকবে একটা উপরে, ওই যে রুট পাই, এখানে আরেকটা রুট পাই থাকবে, সো এখানে রাখলাম। আর নিচে থাকবে কত? জি থাকবে, আর সবগুলো চলে গেছে। তাহলে আর এখানে থাকবে হচ্ছে কত? রো। তাহলে দেখো পর্যায়কাল বের করার সূত্র আমি পাই গেছি, অর্থাৎ আমি এখান থেকে যে এখানে যাব আবার আসবো কত সময় লাগবে? এই যে আমাদের কাছে সূত্র চলে আসছে কত? 3π কত? জি ইন্টু রো। ওকে, তাহলে আমরা এখানে এটা লিখি। দেখো আমরা এখানে হচ্ছে লিখি, এখানে লিখি, তাহলে আমরা এখানে লিখি, তোমরা ক্যালকুলেটর বের করে আমরা এবার টি এর মানটা বের করি যে কত সময় লাগতেছে। √3π, সূত্র যেটা পাইছি সেটা হচ্ছে আমরা কত পাইছি? √ হচ্ছে কত? 3π জি ইন্টু হচ্ছে রো, জি ইন্টু হচ্ছে রো। তো আমি দেখো পাই এর মান জানি 3.1416, তারপরে জি এর মান আমরা কত জানি? জি এর মান আমরা জানি 6.67 ইন্টু কত? 10⁻11 nm স্কয়ার কেজি ইনভার্স 2, nm স্কয়ার কত? কেজি ইনভার্স 2। আর রো পৃথিবীর গড় ঘনত্ব, রো হচ্ছে কি? পৃথিবীর গড় ঘনত্ব। তো পৃথিবীর গড় ঘনত্বটা কত? 5.5 ইন্টু হচ্ছে 10 কিউব, 5.5 ইন্টু হচ্ছে 10 কিউব কেজি এম ইনভার্স 3। এবার মানগুলো একটু বসায় দাও এখানে। রো এর জায়গায় বসাও 5.5 ইন্টু 10 কিউব, আর জি এর জায়গায় বসাও হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 nm স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে টি এর মানটা কত আসে আমাকে বলো? 5000, দাঁড়ো, ঠিক আছে, 5068 তারপরে 0.44, আচ্ছা 644 ওকে, 644 এত সেকেন্ড, ঠিক আছে? তাহলে 5068.644 সেকেন্ড, মিনিটে নিয়ে যাও তো, ডিভাইড বাই 60 কত আসছে? 84। তার মানে 84 মিনিট সময় লাগবে আমার এইখান থেকে চিলিতে যাইতে, মানে প্রশান্ত মহাসাগরে যাইতে, মাটির নিচে গভীর করে 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 গর্ত করে 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 যাইতে প্লাস আসতে। যাওয়া আসাতে সময় কত লাগবে? 84 মিনিট। তাহলে যাইতে কত সময় লাগবে? এখান থেকে এই যে প্রশান্ত মহাসাগরে মাটির নিচে গভীর করে যাইতে 2 দ্বারা ভাগ দাও, 84 ডিভাইড বাই 2, তাহলে কত সময় লাগতেছে বলো? 42 না? 42 মিনিট সময় লাগতেছে আমার, ঠিক আছে? 42 দুগুণে 84, তাহলে যাইতে সময় লাগবে 42 মিনিট, আসতে সময় লাগবে 42 মিনিট, এরকম দোল খাইতে থাকবো আজীবন।
যদি এদিকে কেউ রিসিভ করতে না থাকে। তো এটা হচ্ছে এখন পর্যন্ত থিওরি, প্র্যাকটিক্যালি এটা পসিবল না। কারণ হচ্ছে আমরা অনলি যাইতে পারছি মাত্র 12 কিলোমিটার। এত টেকনোলজি ইউজ করে যাইতে পারছি মাত্র কতটুকু, 12 কিলোমিটার যাইতে পারছি। সে জায়গায় 6400 আর এদিকে 6400, এতটুকু ট্রাভেল করা নিয়ার টু ইম্পসিবল এখনকার অনুযায়ী। ব্যাপারটা বোঝা গেছে? তো যদি পসিবল হয় হচ্ছে এটা, ওকে, তাহলে আমাদের সময় লাগবে কত, 42 মিনিট। তাহলে এই টপিকসটা আমরা বুঝছি কিনা এটা বুঝলে হচ্ছে আমি মুছে দিচ্ছি। এবং এটা সম্পূর্ণ এখন পর্যন্ত থিওরি, এটা প্র্যাকটিক্যালি পসিবল এখন পর্যন্ত না। মাটির নিচে টেম্পারেচার নাকি অনেক বেশি, হিউজ টেম্পারেচার, মানে সবকিছু গলে যাবে এরকম টেম্পারেচার। আচ্ছা, এই টপিকসটা আমরা বুঝছি। এবার এই টপিকসটা বোঝার পরে এবার আমরা আরেকটা টপিকসে চলে যাই। দেখো এবার হচ্ছে আমরা আরেকটা টপিকসে চলে যাই। তো এবারে আমাদের টপিকসটা হচ্ছে, দেখো আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের পৃথিবী, আবারও আঁকি। পৃথিবীর এই পৃষ্ঠে জি এর মান বের করা দেখছিলাম, কত সিফাত এটা বলো তো? জি ইন্টু এম বাই কত হবে, আর স্কোয়ার। রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে আর। আর পৃথিবী থেকে এইচ উচ্চতায় যদি আমি উঠি, ওই এইচ উচ্চতায় মানে জি টু বের করার সূত্র কি দেখছিলাম, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর আমি যদি এইচ গভীরতার নিচে নামি, এইচ গভীরতার নিচে এই জায়গায় জি বের করার সূত্র কি দেখছিলাম, জি থ্রি ইকুয়ালস টু বলো 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে কত, জি ওয়ান। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী থেকে এইচ উচ্চতায়, পৃথিবী থেকে এইচ গভীরতায় জি বের করার ফর্মুলা আমরা জানি। এবার তো জানার পরও এবার খেয়াল করো, এই হচ্ছে আমাদের পৃথিবী, মানে গোলাকার একটা ফুটবল। তো এই ফুটবলের সব জায়গায় জি কিন্তু 9.8 না। ব্যাপারটা বোঝা গেছে? জি কিন্তু 9.8 না, এটা আমরা জানি। মানে একটা পৃথিবী পৃষ্ঠে আছে, আমি এইচ উচ্চতায় যাচ্ছি না, এইচ গভীরতায়ও যাচ্ছি না, আমি আসি কোথায়, ফুটবলের উপরে, এই যে ফুটবলের পৃষ্ঠের মধ্যে আসি। তো এখানে আমরা বলছি জি বের করার সূত্র কি, ফুটবলের পৃষ্ঠে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে জি বের করার সূত্র কত, এত। এবং এখানে সবকিছুর মান বসলে এটা কত আসে, 9.8 আসে। তো পৃথিবীর সব জায়গায়ও কিন্তু জি 9.8 না। আমার কথাটা বোঝা গেছে? পৃথিবীর সব জায়গায় জি কি না, 9.8 না। তো আমি ফর এক্সাম্পল কিভাবে এটা বের করতে পারবো যে বিভিন্ন কান্ট্রিতে জি এর মান কত। ধরো ইন্ডিয়াতে জি এর মান কত, বাংলাদেশে জি এর মান কত হবে, এদিকে ফ্রান্সে জি এর মান কত হবে, ঠিক আছে, আটলান্টিক মহাসাগরে জি এর মান কত হবে। অর্থাৎ পৃথিবীর এই গোলকটার যে কোনো জায়গায় হচ্ছে আমরা কি বের করতে পারবো, জি এর মান বের করতে পারবো। ওটা সূত্র আমাদের জানা আছে। তো ওই সূত্রটা হচ্ছে, দেখো আমি ফর্মুলাটা তোমাদের দেখা দিচ্ছি। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের সর্বত্র জি এর মান এইটা বরাবর না, এটা সূত্র। অ্যাভারেজ ভ্যালোসিটি, অ্যাভারেজ হচ্ছে আমরা ত্বরণ বের করি, অভিকর্ষজ ত্বরণ। ব্যাপারটা বোঝা গেছে? 9.8 যেটা বলি সেটা হচ্ছে অ্যাভারেজ বলি, 9.8 যেটা বলি সেটা হচ্ছে আমরা কি বলি, অ্যাভারেজ বলি। অ্যাকুরেটলি কিন্তু সব জায়গায় 9.8 না। তাহলে পৃথিবীর কোন জায়গায়, অর্থাৎ এই যে গোলকটার কোন কোন জায়গায় জি এর মান কত, সেটা বের করার ফর্মুলা হচ্ছে, দেখো আমরা বের করে ফেলতে পারবো যে জি ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু হচ্ছে কজ স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে ল্যামডাটা কি, ল্যামডাটার পরিচয় বলি। দেখো পৃথিবীর কোন কোন, আমরা ধরো পৃথিবীর বিভিন্ন জায়গায় জি বের করতে চাচ্ছি। তো এটা বের করার জন্য জায়গাগুলোকে আমরা একটা অক্ষাংশে ভাগ করি, যেটাকে কি বলা হয়, অক্ষাংশ বলা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানকে আমরা কি করি, অক্ষাংশে ভাগ করি আইডেন্টিফাই করার জন্য। তো ল্যামডা ডিগ্রি অক্ষাংশে, এটা একটা কোণ, এটা একটা কি বোঝায়, কোণকে বোঝায়। তাহলে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি এর মান নির্ণয়, মানে জি ল্যামডা, জি এর কি নির্ণয় করব, মান নির্ণয় করব কোথায়, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। ঠিক আছে, এক এক দেশের জন্য ল্যামডা এর মান এক এক রকম, এক একটা জায়গার জন্য ল্যামডা এর মান কি থাকবে, এক এক রকম থাকবে। এগুলো তোমরা গুগল করলেই পাই যাবা যে কোন দেশে ল্যামডার মান কত। ব্যাপারটা বোঝা গেছে? সবকিছু এখন ইজি। তাহলে এবার দেখো আমরা এই সূত্র দিয়ে পৃথিবীর যে কোনো জায়গার গ্রাভিটি বের করতে পারবো, যে কোনো জায়গার। জাস্ট ওই জায়গাটার কি বসাই দিব, আমি ল্যামডাটা বসাই দিব, মানে তার অক্ষাংশটা কত, এটা কোন অক্ষাংশে অবস্থিত। ওকে, সূত্র হচ্ছে এটা। আর এই জিটা কি, এই জিটা হচ্ছে এটা যে 9.8 যেটার কথা বলতেছি আমরা। ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, পৃথিবী যে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না, আহ্নিক গতি যেটাকে আমরা বলি, নিজ অক্ষের সাপেক্ষে যেটা ঘুরতেছে, সূর্যের চারপাশে তো ঘুরতেছে 365 দিনে একবার, পৃথিবী কিন্তু নিজ অক্ষের সাপেক্ষেও ঘুরতেছে, তাই না? তো এটা হচ্ছে ওমেগা। আর আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস। ল্যামডাটা বললাম যে বিভিন্ন জায়গায় ল্যামডা কি হবে, বিভিন্ন রকম হবে। তাহলে এটা হচ্ছে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি বের করার সূত্র। অর্থাৎ ভূপৃষ্ঠে যে কোনো জায়গায় জি আমরা বের করতে পারবো একদম অ্যাকুরেটলি। জাস্ট এখানেও তার ল্যামডাটা বসে দিতে হবে, যেটা কত ডিগ্রি অক্ষাংশে আছে ওই জায়গাটা। তাহলে আমরা ফর এক্সাম্পল যদি বলি যে বিষুব অঞ্চলের জন্য ল্যামডা এর মান হচ্ছে কত, 0 ডিগ্রি। বিষুব অঞ্চলের জন্য ল্যামডা এর মান কত থাকে, 0 ডিগ্রি থাকে। বিষুব অঞ্চল কোনটা, যে আমাদের পৃথিবী হচ্ছে এইরকম, মানে কিছুটা এইরকম,
এটা গোলাকার না। এই যে এই অঞ্চলগুলোকে কি বলা হয়? বিষুব অঞ্চল বলা হয়, যেগুলো কেন্দ্র থেকে অনেক কি থাকে, অনেক দূরে থাকে, এগুলো হচ্ছে বিষুব অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, তো বিষুব অঞ্চলের জন্য ল্যামডা এর মান কত? 0 ডিগ্রি। এবং মেরু অঞ্চলের জন্য, মেরু অঞ্চলের জন্য ল্যামডা এর মানটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, মেরু অঞ্চলের জন্য ল্যামডা এর মানটা থাকে কত? মেরু অঞ্চল মানে হচ্ছে এগুলা যেগুলোতে রেডিয়াস মোটামুটি কম থাকে অন্যান্য জায়গার থেকে তুলনায়। তাহলে আমরা দেখি, তাহলে বিষুব অঞ্চলের জন্য জি বের করার সূত্র কি দাঁড়াচ্ছে? জি ল্যামডা ইজ ইকুয়াল টু, আমি যদি এই যে ল্যামডা এর মানটা এখানে 0 ডিগ্রি বসাই, cos 0 ডিগ্রির মান কত? 1। cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে আমরা 1 পাচ্ছি, এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে কি থাকতেছে আর? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর থাকতেছে। এটা হচ্ছে বিষুব অঞ্চলের জি। আমি ল্যামডা এর জায়গায় কত বসাইছি? 0 ডিগ্রি বসাইছি। আর মেরু অঞ্চলের জন্য জি বের করার সূত্র, আমি যদি ল্যামডা এর জায়গায় কত বসাই? 90 বসাই, cos 90 এর মান কত? 0। তাহলে এটা পুরোটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধু কি থাকতেছে? জি থাকতেছে। তাহলে আমরা বলতে পারি জি ল্যামডা ইজ ইকুয়াল টু কত? জি। অর্থাৎ তাহলে কোনটা বড় হবে? বিষুব অঞ্চলে জি বেশি হবে নাকি মেরু অঞ্চলে জি বেশি হবে? মেরু অঞ্চলে জি বেশি হবে, কারণ ওইখানে তো জি থেকে আরো এক্সট্রা কিছু বিয়োগ হচ্ছে, আর এখানে ওরকম কিছু বিয়োগ হচ্ছে না। তাহলে মেরু অঞ্চলে কি হবে? জি বেশি হবে। এবং আমরা জানি এই যে মেরু অঞ্চলে জি কি হয়? বেশি হয়। বিষুব অঞ্চলে জি কম হয়, কারণ দূরত্ব বেশি এখান থেকে, এখানে দূরত্ব কম। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা? পৃথিবীর যে কোনো জায়গায় আমরা ভূপৃষ্ঠে জি এর মান বের করতে পারবো এই সূত্র দিয়ে। আচ্ছা, এখান থেকে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, যে পৃথিবী এই যে ঘুরতেছে নিজ অক্ষের সাপেক্ষে আহ্নিক গতি, পৃথিবী এরকম ঘুরতে 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 যদি একটা সময় বন্ধ হয়ে যায়, তখন পৃথিবীর সব জায়গায়, মাটির উপরে সব জায়গায় অভিকর্ষ ত্বরণ কি সেম হবে নাকি শূন্য হবে নাকি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হবে? দেখি বলো তো। মানে এই যে এখানের মধ্যে আনসার আছে, পৃথিবী যে এরকম ঘুরতেছে না, এই যে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতেছে না, এই ঘুরতে ঘুরতে যদি একটা পর্যায়ে বন্ধ হয়ে যায়, তাহলে এই যে দেখতেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় জি যে বিভিন্ন রকম, এটা কি সব জায়গায় তখন সেম হয়ে যাবে নাকি শূন্য হয়ে যাবে নাকি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্টই থাকবে? দেখি বলো তো এইটা থেকে, তো চিন্তা করে বলো তো। পৃথিবী, হ্যাঁ তুমি যেটা শূন্য হয়ে যাবে আনসার দিলা, বলো তোমরা বাকিরা বলো। একজন আনসার দিলে হচ্ছে শূন্য হয়ে যাবে, লজিকটা বলো। লজিকটা বলো ভাইয়া। পৃথিবী ঘুরতেছে, শূন্য কেন হয়ে যাবে? এরকম ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে বন্ধ হয়ে গেছে, তাহলে আমি যে আমার ওজন কি শূন্য হয়ে যাবে? বলো, লজিকটা বলো। আনসার হচ্ছে না, শূন্য হবে না। তাহলে দ্বিতীয় যে অপশন গুলো আছে, যে সব জায়গায় গ্রাভিটি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, এটাই হচ্ছে কারেক্ট আনসার। যে গ্রাভিটি সব জায়গায় কি হয়ে যাবে? পৃথিবীর সব জায়গায় গ্রাভিটি সমান হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে দেখো, এই যে ওমেগা, ওমেগাটাই তো হচ্ছে কৌণিক ব্যাগ, ঘুরতেছে কৌণিক ব্যাগ। ওমেগা মানে কি? 2π/t। ওমেগা মানে কি? 2π/t। একবার ঘুরতে যত সময় লাগে সেটাই হচ্ছে তার টি। তাহলে যদি এটা না ঘুরে স্টপ হয়ে যায়, তাহলে টি এর মান কত? 0। টি এর মান 0 হলে ওমেগা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো ওমেগার জায়গায় তুমি 0 বসলে এটা পুরোটা কত? 0। তাহলে জি ল্যামডা ইজ ইকুয়াল টু কত? জি হয়ে যাচ্ছে, বুঝছি কিনা? তাহলে টি যদি 0 হয়, মানে বস্তুটা যদি থেমে যায়, ওমেগা 0, ওমেগা 0 হওয়া মানে হচ্ছে জি ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? জি। অর্থাৎ পৃথিবীর সব জায়গায় জি এর মান কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনে ছিল, সিকিউতে হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনে এই ধরনের কোশ্চেন গুলো আসে, বুঝছি আমরা এটা। তাহলে সব জায়গায় অভিকর্ষ ত্বরণ কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, মানে একটা বস্তুর ওজন পৃথিবীর সব জায়গায় কি হয়ে যাবে? একই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই টপিকসটাও আমরা বুঝছি। সো এই টপিকসটা আমরা বুঝার পরে এবার হচ্ছে আমরা বইয়ের প্রথম দিকে থাকা কিছু সূত্র, খুবই সহজ সূত্র, প্রাচীন কিছু বিজ্ঞানী আছে, ওই বিজ্ঞানীগুলোর কিছু প্রাচীন কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো হচ্ছে আমরা দেখব। ঠিক আছে? তো ওই বিজ্ঞানীদের সূত্রগুলো আমরা দেখব, খুবই সহজ সূত্র, এগুলো বইয়ের প্রথম দিকে আছে। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র বলা হয়। প্রথম বস্তুর সূত্রটাকে কি বলা হয়? পরন্ত বস্তু। তো আমরা আগে বুঝি যে পরন্ত বস্তু কাকে বলে। সিফাত, এই যে সাপোজ ধরো এই যে একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, একই উচ্চতার বিল্ডিং দুটোটা। তো এইখান থেকে আমি একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করলাম, থ্রো করলাম, ঠিক আছে? এভাবে একটা বস্তুকে কি করলাম? নিক্ষেপ করছি। ভ্যালোসিটি ইজ নট ইকুয়ালস টু 0, মানে আদিবেগ 0 না, একটা ব্যাগে এটাকে নিক্ষেপ করছি। আর এখান থেকে হচ্ছে আমি বস্তুটাকে জাস্ট ছেড়ে দিছি, আদিবেগ কত? 0। তাহলে এই দুইটার মধ্যে পরন্ত বস্তু কোনটা? দেখি বলো তো। দোনোটাই তো পড়তেছে, দোনোটাই পড়তেছে না, কিন্তু দোনোটা পরন্ত বস্তু না। পরন্ত বস্তু কোনটা এখানে? এইটা হচ্ছে পরন্ত বস্তু। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে তার আদিবেগ কত?
জিরো। মাথায় রাখবা, পরন্ত বস্তু মানে পড়তেছে ওই বস্তুটাই পরন্ত বস্তু না। পরন্ত বস্তু হওয়ার জন্য অবশ্যই কি হইতে হবে, আদি বেগটা কি হইতে হবে, জিরো হইতে হবে, এটা আমরা জানি। তো এই পরন্ত বস্তুর হচ্ছে গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিও নামে একজন বিজ্ঞানী ছিল, ডাস্টারটা কই রাখলাম, গ্যালিলিও নামে একজন বিজ্ঞানী ছিল, বহুত আগের বিজ্ঞানী, প্রায় 1000 বছর পুরানো বিজ্ঞানী। তো উনি হচ্ছে কিছু সূত্র দিচ্ছে আমাদেরকে, সেই প্রথম সূত্রটা হচ্ছে আমাদের প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান পথ অতিক্রম করে। দেখো এখানে বলা হচ্ছে ধরো এই যে একই উচ্চতা, দুটোটা একই উচ্চতা, এটার উচ্চতাও যত, এটার উচ্চতাও তত। তো এখানে আমি একটা ভারী বস্তুকে ফেলবো আর এখানে আমি খুবই হালকা একটা বস্তুকে ফেলবো। এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এটার ভর হচ্ছে স্মল এম। আমরা যখন নিচের দিকে এটা ফেলবো, বায়ুর একটা বাধা কাজ করবে না? কাজ করবে কিনা? অবশ্যই বাধা কাজ করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখবো, ভারী বস্তুটা কি হবে, আগে এসে পড়বে আর হালকা বস্তুটা এখানে পরে এসে পড়বে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বায়ুর বাধা এটাতে কম কাজ করছে। এটা যখন এটার ভর বেশি হওয়ায় বাতাস ওকে কম বাধা দিতে পারছে, ব্যাপারটা বোঝা গেছে? ওই জন্য তাড়াতাড়ি পড়ছে। আর এটা হালকা হওয়ায় বাতাস ওকে কি দিতে পারছে, বেশি বাধা দিছে, যার কারণে এটা আস্তে আস্তে পড়ছে। তার মানে বাধা আছে, তাই তো? তা আমি যদি এই বাধাটাকে কি করে দিই, জিরো করে দেই, সামহাউ যদি আমি এই বাধাটাকে জিরো করে দেই, মানে আমি এটাকে গ্লাসে নিছি, একটা গ্লাসে নিছি, গ্লাসে নেওয়ার পরে বায়ু শূন্য করে দিছি, এখান থেকে একটা পাইপ দিয়ে হচ্ছে বায়ু কি করে ফেলছি, আমি বের করে ফেলছি, অর্থাৎ আমি এটাকে বায়ু শূন্য করে ফেলছি, এটাকেও কি করে ফেলছি, বায়ু শূন্য করে ফেলছি। তাহলে এখন ওই যে এই নিচ থেকে পড়ার সময় যে নিচ থেকে একটা বাতাসের বাধা কাজ করতেছিল, ওইটা এখন আর নাই। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখন কি দুইটা বস্তু সেম টাইমে মাটিতে পড়বে? আনসার হচ্ছে হ্যাঁ। তো এই পরীক্ষাটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও করছে, খুবই প্রসিদ্ধ একটা পরীক্ষা। তা আনসার হচ্ছে এই দোনোটা বস্তু তখন মাটিতে একই টাইমে পড়বে। তাহলে আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্রটা কি বলে? প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে দোনোটা অবস্থান কি হইতে হবে, স্থির হইতে হবে, মানে আদিবেগ কি হইতে হবে, জিরো হইতে হবে। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ঠিক আছে? অর্থাৎ এইটা এখান থেকে এখানে আসতে যে সময় নিবে, এটাও এখান থেকে আসতে এখানে একই সময় নিবে। বুঝছি কিনা? এটা হচ্ছে প্রথম সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্রটাতে আসি। তো দেখো এগুলো সহজ বিষয়, এটা চিত্রটা মোছার দরকার নাই। দ্বিতীয় সূত্রটাতে আমরা চলে আসি। ঠিক আছে? তো দ্বিতীয় সূত্রটা কি বলে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে? মানে এই যে বস্তুটা এখান থেকে আমি ফেলতেছি, ছোট বস্তুটা বড় বস্তুটা, এটার ভ্যালোসিটি তো এখন জিরো। যখন এটা নিচে পড়তে থাকবে, এর ভ্যালোসিটি বাড়তে থাকবে না কমতে থাকবে? বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ তার ত্বরণ বাড়তেছে, অভিকর্ষজ ত্বরণ বাড়তেছে। সে যত নিচে নামতেছে মাটি তাকে আরো বেশি জোরে টানতেছে। ঠিক আছে না? জিএম বাই কত? সূত্র হচ্ছে কি, জিএম বাই আর স্কোয়ার। আর এর মান যত কমবে তোমাকে মাটি তত বেশি বলে টানবে আরো। এই যে আর এর মান যত কমতে থাকবে পৃথিবী আমাকে তত বেশি বলে টানতে থাকবে, মানে অভিকর্ষ ত্বরণ আমার উপরে কি হতে থাকবে, তত বাড়তে থাকবে। জি এর মান তত বাড়তে থাকবে, জি এর মান তত বাড়তে থাকা মানে ভ্যালোসিটি বাড়া, এই কথা। তো ভ্যালোসিটি জিরো থেকে বাড়তে থাকবে। তো এইটা টি সময়ে এটার ভ্যালোসিটি হইলো হচ্ছে কত, ভি। টি সময়ে এটার ভ্যালোসিটি কত হইলো, ভি হইলো। ঠিক আছে? তাই আমাদেরকে এখানে দ্বিতীয় সূত্রটা বলতেছে যে সকল বস্তু সমান নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ওই সময় সমানুপাতিক। এই যে টি সময়ে এটা যে প্রাপ্ত ভি ব্যাগ প্রাপ্ত হইলো, এই ভি ব্যাগটা কিসের সমানুপাতিক, টি এর সমানুপাতিক। অর্থাৎ এই ভ্যালোসিটি ভি যেটা পাইলো টি সময়ে, সেটা অবশ্যই তার সময়ের সমানুপাতিক। ব্যাপারটা বুঝা গেছে? অর্থাৎ টি এর মান যত বাড়তে থাকবে ভ্যালোসিটিও একই রেটে বাড়তে থাকবে। তাহলে আমরা যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কত, v1/t1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, v2/t2 ইজ ইকুয়াল টু ডট 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 v3 বাই কত, t3। অর্থাৎ আমি যদি এরকম অনেকগুলা হচ্ছে এক্সপেরিমেন্ট করি v2/t2 v3/t3 এভাবে হচ্ছে আমি কি পাবো, সবগুলোতে সেম পাবো। বুঝছি? ওকে, অবশ্যই বুঝছি, এগুলো খুবই সহজ জিনিস। এবার থার্ড সূত্রটাতে আসি। থার্ড সূত্রটা আমাদের কি বলে? থার্ড সূত্রটা আমাদের বলে স্থির অবস্থান থেকে বিনা মাথায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টি সময়ে সেটা দূরত্ব অতিক্রম করলো কতটুকু, ফর এক্সাম্পল এক্স পরিমাণে দূরত্ব অতিক্রম করলো, তো এই এক্স পরিমাণ দূরত্বটা ওই সময়ের বর্গের সমানুপাতিক বলতেছে। অর্থাৎ এক্স ইজ প্রপোর্শনাল টু কত বলতেছে, টি স্কয়ার বলতেছে। এক্স ইজ প্রপোর্শনাল টু কত বলতেছে, টি স্কয়ার বলতেছে। ওকে, যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত যে দূরত্ব, সেই দূরত্বটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কত, দেখো x1 বাই হচ্ছে কত,
T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত x2 বাই T2 স্কোয়ার ডট 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 এন্ড সো অন। বুঝছি? এই ফর্মুলাগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে এগুলো লিখতেছি এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বুঝছি? তাহলে এই পরন্ত বস্তুর এই তিনটা সূত্র। এরপর আমাদের আরেকজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে কেপলার। কেপলারের সূত্রগুলো একটু বলে দেই। বহুত পুরাতন বিজ্ঞানী, ওরা প্রাচীন বিজ্ঞানী। সো কেপলারের সূত্রগুলো এবার আমি একটু বলি। এই ক্লাসটাতে আমাদের এর পরে ক্লাসটা হবে হচ্ছে মানে এই টপিকসটার পরে হচ্ছে আমাদের আরেকটা টপিক থাকবে, আরো কয়েকটা টপিক থাকবে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। দেখো এরপরের যে টপিকসগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য, তারপর হচ্ছে মহাকর্ষীয় বিভব, ওকে, তারপর হচ্ছে মুক্তিবেগ, মুক্তিবেগ কাকে বলে, এরপর হচ্ছে স্যাটেলাইট। এই টপিকসগুলো হচ্ছে আমাদের থাকবে এবং এই টপিকসগুলোই হচ্ছে এই চ্যাপ্টারের সিকিউ এর জন্য হাই ভোল্টেজ টপিকস, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিকস। মহাকর্ষীয় প্রাবল্য থেকে সিকিউ পাবো অনেকগুলো, মহাকর্ষীয় বিভব থেকে সিকিউ পাবো অনেকগুলো, মুক্তিবেগ থেকে হিউজ পরিমাণ সিকিউ আছে, স্যাটেলাইটের টপিকস থেকে হিউজ পরিমাণে সিকিউ আছে। অর্থাৎ এগুলো হচ্ছে হাই ভোল্টেজ টপিকস, এখনো আমাদের এগুলো পড়ানো হয় নাই। ওকে, এই টপিকসগুলো আসছে আমাদের। আচ্ছা যাই হোক, তাহলে এরপরে আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে কি বললাম, কেপলারের সূত্র। তো বিজ্ঞানী কেপলার কি বলছে, কেপলার, তো কেপলারের হচ্ছে সূত্রগুলো। তো কেপলারের প্রথম ফর্মুলাটা হচ্ছে প্রতিটা গ্রহ সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। অর্থাৎ এই হচ্ছে আমাদের সূর্য, সান, আর এই হচ্ছে আমাদের পৃথিবী। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ। ওকে, তাহলে এইটা কি এইভাবে ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে, মানে দূরত্ব কি সবসময় কি আছে পৃথিবী থেকে সেম আছে? আনসার কি না, আনসার হচ্ছে না। অর্থাৎ এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে না, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। কিরকম উপবৃত্তাকার কক্ষপথটা? এই যে উপবৃত্তাকার কক্ষপথটা হচ্ছে এইরকম, দেখো উপবৃত্তাকার কক্ষপথটা হচ্ছে এইরকম। অর্থাৎ বৃত্তাকার না, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে লিখি, আর কি সুন্দর করে লিখি, ব্যাপারটা হচ্ছে এইরকম। ব্যাপারটা বোঝা গেছে? এইরকম। এইটা হচ্ছে উপবৃত্তের শেপ। এই শেপটা কিসের শেপ? এই যে ডিমের মতো শেপ আঁকলাম, এই শেপটা কিসের শেপ? এটা যদিও ডিমের মতো না, এটা কিসের শেপ? এটা হচ্ছে উপবৃত্তাকার শেপ। তো বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র থাকে আর উপবৃত্তের ক্ষেত্রে থাকে হচ্ছে ফোকাস। উপবৃত্তের ক্ষেত্রে কি থাকে? ফোকাস থাকে। এইগুলাকে বলা হয় হচ্ছে ফোকাস, এগুলাকে বলা হয় ফোকাস। তাহলে উপবৃত্তের ফোকাস কয়টা থাকে? উপবৃত্তের ফোকাস থাকে হচ্ছে কয়টা? দুইটা, মাথায় রাখবো। উপবৃত্তের ফোকাস এবং এদের আরেকটা নাম হচ্ছে উপকেন্দ্র। এদের আরেকটা নাম কি? উপকেন্দ্র। ফোকাস বা উপকেন্দ্র। উপকেন্দ্র কেন বলে? এই যে মনে করে দেখো, আমরা হচ্ছে বাংলায় পড়ছিলাম যে বন আর হচ্ছে উপবন। উপবন মানে কি? উপবন মানে হচ্ছে বনের মতো। উপবন মানে কি? বন না, বনের মতো, বনের সদৃশ, বনের সদৃশ। তো এখানেও সেম, এখানেও সেম। দেখো বাংলায় যে সকল শব্দের শুরুতে উপ থাকে এটা দ্বারা কি বোঝায়? কেন্দ্রের সদৃশ। অর্থাৎ এগুলা কেন্দ্র না, কেন্দ্রের মতো, কেন্দ্রের সদৃশ। ওই জন্য এদের নাম কি? এদের নাম হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস। তাহলে একটা উপবৃত্তের ফোকাস কয়টা থাকে? দুইটা। তো আমাদেরকে বলতেছে, কেপলার বলতেছে যে পৃথিবী সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে রাখে, উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে রাখে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ এদিকে ফোকাস কি আরেকটা আছে, ওই ফোকাসকে কেন্দ্র করে অন্য আরেকটা গ্রহ ঘুরতেছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। ধরো এদিকে আরেকটা আছে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ এইভাবে ঘুরতেছে, ফোকাস হচ্ছে এটা তার, এদিকে তার ফোকাস আরেকটা আছে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এই উপবৃত্তের ফোকাস। তাহলে আমরা যেটা বুঝলাম এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র, যে পৃথিবী সূর্যকে একটা উপবৃত্তের কক্ষপথের ফোকাসে রেখে হচ্ছে ঘুরতেছে। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবসময় কি থাকবে না? সেম থাকবে না। এটা আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সেম থাকবে না। এইখানে যখন থাকবে তখন গ্রীষ্মকাল থাকে, এখানে যখন থাকে তখন কি থাকে? শীতকাল থাকে, যখন অনেক বেশি দূরত্ব থাকে। ব্যাপারটা বোঝা গেছে? তো কেপলার যেটা আবিষ্কার করছে ও তো বহুত প্রাচীন বিজ্ঞানী, বহুত প্রাচীন মানে হাজার হাজার বছর আগে। হাজার বছর না, মিনিমাম তো 1000 বছর হবে। কত? ওই সূত্রটা দিছে হচ্ছে কোন সময়? গ্রিকদের সময়, বহুত আগের, অনেক আগের বিজ্ঞানী। তো ওইটা কেমনে দিছে? তখন তো ইয়ে ছিল না, ওই যে টেলিস্কোপ ছিল না বা হচ্ছে প্রযুক্তিও ছিল না। তো ওরা এটা কি এই তথ্য সে কিভাবে দিছে বলতো? তার কত সময় লাগতে পারে এই তথ্যটা দেওয়ার জন্য? পুরো জীবন লাগতে পারে না তার? অ্যাটলিস্ট 20-30 বছর চলে যাবে না তার? কেন যাবে? কারণ তাকে তার প্রত্যেকটা মোমেন্টে সূর্যকে হচ্ছে দেখতে হচ্ছে, তাই না? সূর্যকে প্রত্যেকটা মোমেন্টে দেখতে হচ্ছে। মানে প্রত্যেক মোমেন্টে মানে কি? মানে অ্যাটলিস্ট তার এটা প্রজেক্ট যেটা সেটা 20 বছরের প্রজেক্ট হবে,
20 বছরে গিয়ে হচ্ছে সে একটা এই জিনিস আবিষ্কার করছে যে আমাদের হচ্ছে সূর্য পৃথিবীকে একটা উপবৃত্তার কক্ষপথে রেখে হচ্ছে ঘুরতেছে। ব্যাপারটা বোঝা গেছে? এই ছোট ছোট জিনিসগুলো আবিষ্কার করতেও কিন্তু ওদের মানে বছরের পর বছর লাগিয়ে গেছে এই জিনিসগুলো আবিষ্কার করতে, এবং লাগাটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে দ্বিতীয় সূত্র যেটা দিচ্ছে আমাদেরকে, সেই দ্বিতীয় সূত্রটা হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দেখো, গ্রহ এবং এই যে গ্রহ এবং সূর্য, এদের যে সংযোজক সরল রেখা, এই সরল রেখাটা ফর এক্সাম্পল পৃথিবীটা এখান থেকে এখানে আসছে, তাহলে গ্রহ এবং সূর্য এই সংযোজক সরল রেখা হচ্ছে এটা, এটাও ছিল। তাহলে এই যে ক্ষেত্রফলটা তৈরি করছে, এই ক্ষেত্রফলটা সে যে সময়ের মধ্যে করছে, ঠিক আছে, সমান সময়ে, এই ক্ষেত্রফলটা যে সময়ের মধ্যে করছে এই সময়ের সমানুপাতিক। আমার কথাটা বুঝো, গ্রহটা ছিল এখানে, এখান থেকে কোথায় আসছে, এইখানে আসছে, কত সময়ের মধ্যে আসছে, টি সময়ের মধ্যে আসছে, ক্ষেত্রফল তৈরি করছে না একটা, এই ক্ষেত্রফলটা কিসের সমানুপাতিক বলতেছে আমাদের, এই সময়টার সমানুপাতিক। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ আমি যদি এরপর যদি এখানে আরো টি এর মান বাড়াই, তাহলে ক্ষেত্রফলের মানটাও কি হবে, আরো বাড়বে। তোমরা কি বুঝতেছো? বুঝতেছো ভাইয়া? না বোঝার কিছু নাই, এগুলো খুবই সহজ পড়ালেখা। আচ্ছা, এরপরে থার্ড সূত্র যেটা সেটা আমাদেরকে বলতেছে যে প্রতিটা গ্রহের আবর্তন কালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আমি এটা একটু লিখি, প্রতিটা গ্রহের আবর্তন কালের বর্গ, প্রতিটা গ্রহের আবর্তন কালের বর্গ কিসের সমানুপাতিক, আবর্তন কালের বর্গ হচ্ছে এর কক্ষপথের অর্ধপরাক্ষের, এর কক্ষপথের অর্ধপরাক্ষ, এটার ইংলিশে হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। ভাইয়া তোমরা কথা বলতেছো কেন? ঠিক আছে, অর্ধপরাক্ষের ইংলিশ কি বলছি, সেমি মেজর অ্যাক্সিস, এটার ঘনফলের সমানুপাতিক, এর ঘনফলের সমানুপাতিক, ঘনফল এর হচ্ছে সমানুপাতিক। তাহলে এই জিনিসটা আমরা একটু বুঝি, এখানে একটু বুঝার আছে যে প্রত্যেকটা গ্রহের আবর্তন কাল, অর্থাৎ আমাদের এই পৃথিবীটা এই যে একবার ঘুরে আসলো, এটা হচ্ছে তার আবর্তন কাল টি, যেটা আমরা জানি 365 দিন সামথিং আরো কিছু থাকে, ঘন্টা থাকে, ঠিক আছে। তো এই আবর্তন কালটা কিসের সমানুপাতিক বলতেছে, অর্ধপরাক্ষ, কক্ষপথের অর্ধপরাক্ষ। কক্ষপথ কোনটা, এই যে কক্ষপথটা কেমন, উপবৃত্তাকার, উপবৃত্তের অর্ধপরাক্ষ বলতেছে। অর্ধপরাক্ষ জিনিসটা কি, অর্ধপরাক্ষ জিনিসটা হচ্ছে এই যে দেখো উপবৃত্ত, এই উপবৃত্তের দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এই অ্যাক্সিসটা আর একটা হচ্ছে এই অ্যাক্সিসটা। এই অ্যাক্সিসটাকে বলা হয় বৃহৎ অক্ষ, এটাকে কি বলে, বৃহৎ অক্ষ। এটা বড় না, অক্ষটা অ্যাক্সিসটা বড় না, ওই জন্য এটাকে বলা হয় বৃহৎ অক্ষ। আর এই যে অ্যাক্সিসটা এটা ছোট না, ওই জন্য এটাকে কি বলা হয়, ক্ষুদ্র অক্ষ, এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। তো এই যে অর্ধপরাক্ষ ওয়ার্ডটা এখানে দিছে, অর্ধপরাক্ষ বা সেমি মেজর অ্যাক্সিস, এইটা হচ্ছে এই বৃহৎ অক্ষের অর্ধেক, এই বৃহৎ অক্ষের কি অর্ধেকটাকেই কি বলা হয়, অর্ধপরাক্ষ বলা হয়। কি বলছি, বোঝা গেছে? তাহলে অর্ধপরাক্ষ জিনিসটা কি, অর্ধপরাক্ষ জিনিসটা হচ্ছে উপবৃত্তের বৃহৎ অক্ষ, এই বৃহৎ অক্ষ এর অর্ধেক, বৃহৎ অক্ষের অর্ধেকটাকে কি বলা হয়, এই বৃহৎ অক্ষের অর্ধেকটাকে কি বলা হয়, অর্ধপরাক্ষ বলা হয়। বুঝছি তাসফি, বুঝছি। এই যে এই পাশেরটা, এইটা হচ্ছে বৃহৎ অক্ষ, এই বৃহৎ অক্ষের অর্ধেকটাকে কি বলা হয়, অর্ধপরাক্ষ বলা হয়। ব্যাপারটা বোঝা যাচ্ছে, ক্ষুদ্র অক্ষের না। ওকে, তাহলে আমরা এই যে এইটার সমানুপাতিক, এই অর্ধপরাক্ষের সমানুপাতিক, তার মানে আমরা লিখতে পারি যে টি ইজ প্রফেশনাল টু কত, টি ইজ প্রফেশনাল টু হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা, আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ আবর্তনকাল হচ্ছে যদি টি হয়, এই আবর্তনকালের বর্গটা কিসের সমানুপাতিক, তার অর্ধপরাক্ষ যদি আমরা কত ধরি, এ ধরি, এ এর ঘন এর সমানুপাতিক। এই কক্ষপথটার অর্ধপরাক্ষ, এই অর্ধপরাক্ষটা যদি কত হয়, মানে এই বৃহৎ অক্ষের অর্ধেক, এটা যদি এ হয়, তাহলে এই এর ঘনফলের সমানুপাতিক হচ্ছে আবর্তনকালের বর্গ। বোঝা গেছে? এটা হচ্ছে কেপলারের সূত্র। কত ডিপ সূত্র আবিষ্কার করছে উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, যন্ত্র ছাড়া হচ্ছে এই সূত্রগুলো আবিষ্কার করছে। তাহলে আমরা যদি দেখি এটাকে, আমরা যদি সূত্র আকারে লিখতে চাই যে টি স্কোয়ার বাই কত, এ কিউব ইজিকুয়ালটা আমরা লিখতে পারবো হচ্ছে কত, টি ওয়ান স্কোয়ার বাই এ ওয়ান কিউব, তারপর হচ্ছে কত, টি টু স্কোয়ার বাই কত লিখতে পারবো, এ টু কিউব, এভাবে অ্যান্ড সো অন, এভাবে আমরা লিখতে পারবো। বুঝছি কিনা? ওকে, তাহলে এটা গেল আমাদের কেপলারের থার্ড সূত্র। এখানে আর এরকম কোনো সূত্র নাই, মোটামুটি আমাদের সবগুলো পড়ানো হয়েছে। এবার আমাদের
মেইন টপিকস গুলো, এই চ্যাপ্টারের মেইন যে টপিকস গুলো, সেবার সেই টপিকস গুলোতে আসি, যে টপিকস গুলো আমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এতক্ষণ যে আমরা এই যে ফার্স্ট ক্লাস গেছে, সেকেন্ড ক্লাস গেছে, যে টপিকস গুলো ছিল ওগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ক খ এর জন্য ইম্পর্টেন্ট, বাট সিকিউ তে এগুলো থেকে খুব কম কোয়েশ্চেন আসে। ঠিক আছে, জি এর টপিকসটা ইম্পর্টেন্ট, গ্রাভিটির টপিকসটা ইম্পর্টেন্ট, ওগুলো ক খ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এবার আমরা যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি বলছি কোনগুলো। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট টপিক হবে সেটা হচ্ছে গ্রাভিটেশনাল ফিল্ড। গ্রাভিটেশনাল ফিল্ড, গ্রাভিটেশনাল ফিল্ড। এই গ্রাভিটেশনাল ফিল্ড, এটার বাংলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। জিনিসটা কি খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে পুরোটা ফিল করার বিষয়। এই জিনিসটা পুরোটা কিসের বিষয়? ফিল করতে হবে। ফর এক্সাম্পল, এই যে পানি, এই যে পানি, এখানে পানি, ঠিক আছে, সাগর, এই পানির মধ্যে মাছ হচ্ছে সাঁতরাচ্ছে, ঠিক আছে, এই যে মাছগুলো হচ্ছে তাদের জীবন লিড করতেছে পানির মধ্যে, ঠিক আছে। তারপরে এই যে আমরা বায়ুর মধ্যে, ঠিক আছে, আমরা হচ্ছে বায়ুর মধ্যে এই যে চলাফেরা করতেছি, আমরা কিসের মধ্যে আছি? বায়ুর সাগরে আছি না? বায়ুর সাগরে। ওকে, তাহলে এই যে পানি দেখা যাচ্ছে, এই বায়ু দেখা যাচ্ছে না, বাট অনুভব করা যাচ্ছে, তাই না? এই বায়ুর মধ্যে, বায়ুর সাগরের মধ্যে আমরা আছি, এই পানির সাগরের মধ্যে মাছগুলো তাদের জীবন লিড করতেছে, এগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এই ফিল্ড গুলা দেখা যাচ্ছে বা অনুভব করা যাচ্ছে। আর এই গ্রাভিটেশনাল ফিল্ড যেটা, এটা আমাদেরকে সায়েন্টিস্ট বলতেছে যে এটা অদৃশ্য একটা ফিল্ড পুরো মহাবিশ্বের মধ্যে আছে। মানে একটা অদৃশ্য একটা ফিল্ড পুরো মহাবিশ্বের মধ্যে আছে, যে সব জায়গায়। ব্যাপারটা বোঝা গেছে? অত সমস্ত সৃষ্টি জগতের সব জায়গায় এই গ্রাভিটেশনাল ফিল্ড আছে, এবং যেটা ইনভিজিবল। যেটা কি? ইনভিজিবল। আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি এই পানির সাথে। পানির মধ্যে মাছ হচ্ছে যেভাবে জীবন চলতেছে, বায়ুর মধ্যে যেভাবে আমরা নিঃশ্বাস নিচ্ছি, ঠিক তেমনি ভাবে একটা ফিল্ড পুরো মহাবিশ্বের মধ্যে আছে, যেটা ইনভিজিবল, দেখা যাচ্ছে না, বাট এটার ইফেক্টটা বোঝা যাচ্ছে। ওইটার কি বোঝা যাচ্ছে? ইফেক্ট বোঝা যাচ্ছে। কেমন ইফেক্ট বোঝা যাচ্ছে? ইফেক্ট বোঝা যাচ্ছে এই যে এইভাবে, যে পৃথিবীর যে কোনো বস্তু অন্য একটা বস্তুকে একটা মহাকর্ষীয় বল দিচ্ছে, দিচ্ছে কিনা, একটা মহাকর্ষীয় বলে টানতেছে, আকর্ষণ করতেছে। পৃথিবীর যে কোনো বস্তু অন্য আরেকটা বস্তুর উপরে কি প্রয়োগ করতেছে? মহাকর্ষীয় বল প্রয়োগ করতেছে। তাহলে মহাকর্ষীয় বল ওরা কিভাবে প্রয়োগ করতেছে? যদি এখানে কোনো ফিল্ড না থাকে, এখানে যদি কোনো ফিল্ড না থাকে, তাহলে এই মহাকর্ষ বলটা কাজ করতেছে কিভাবে? ডেফিনেটলি তার মানে এখানে একটা মহাকর্ষ এক ফিল্ড কাজ করতেছে, মানে গ্রাভিটেশনাল ফিল্ড আছে, মহাকর্ষীয় ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রের মধ্যে আছে বলেই যে কোনো দুইটা বস্তু আরেকটা বস্তুকে কি করতে পারতেছে? অ্যাট্রাক্ট করতে পারতেছে। আমার কথাটা বোঝা গেছে? ডেফিনেটলি এখানে কোনো একটা ফিল্ড কাজ করতেছে, এখানে একটা ফিল্ড আছে, যেই ফিল্ড থাকার কারণেই পৃথিবীর যে কোনো দুইটা বস্তু, মানে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারতেছে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই ফিল্ডটা হচ্ছে ইনভিজিবল, এবং এটার ইফেক্ট বোঝা যাচ্ছে, এইগুলো দেখা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। এইটা হচ্ছে দেখা যাচ্ছে না, কিন্তু এটার ইফেক্টটা আমরা বুঝতে পারতেছি। ওকে, তো ফর এক্সাম্পল আমি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, এইখানে আমি একটা ছোট্ট বস্তু ছেড়ে দিছি, ছোট্ট একটা বস্তু, খুবই ছোট্ট একটা বস্তু ছেড়ে দিছি। তাহলে ছেড়ে দিছি, ওইটা এইদিকে হচ্ছে গতিশীল হয়ে গেছে, এটা এদিকে কি হয়ে গেছে? অটোমেটিক গতিশীল হয়ে গেছে। একটা ছোট্ট বস্তু ছেড়ে দিছি, এটা অটোমেটিক এদিকে কি হয়ে গেছে? গতিশীল হয়ে গেছে। ওকে, তাহলে এই যে এটা গতি প্রাপ্ত হয়েছে এদিকে, ওকে তো কেউ বল প্রয়োগ করে নাই, মানে আমার দেখা অনুযায়ী তো কেউ বল প্রয়োগ করতেছে না, তাই না? তাহলে এটা গতিপ্রাপ্ত হইলো কেন? তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে এইখানে সে হচ্ছে একটা আকর্ষণ বল অনুভব করতেছে। এখানে সে কি কাজ করতেছে? একটা আকর্ষণ বল এই ফিল্ডের মধ্যে সে অনুভব করতেছে। দেখো, আমি যদি এইভাবে বুঝাই দিই তাহলে বুঝে যাবা যে পদ্মার আড়ালে এখানে বড় একটা এম আছে, পদ্মার আড়ালে একটা কি আছে? বড় একটা এম আছে, যেটা দেখা যাচ্ছে না। ওই এম এর কারণে, ওই বড় এম এর কারণে এই ছোট এম গুলা আকর্ষণ বল অনুভব করতেছে, যার কারণে তারা গতিশীল হচ্ছে, যার কারণে এই ফিল্ডটা ক্রিয়েট হয়েছে। এই যে গ্রাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র, এই ফিল্ডটা ক্রিয়েট হয়েছে। এই ফিল্ডটা ক্রিয়েট হওয়ার কারণে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করতে পারতেছে নিজের কেন্দ্রের দিকে। এবং যে কোনো ফিল্ড অর্থাৎ যে কোনো ইফেক্ট যেটা দেখা যাচ্ছে, ওইটার অবশ্যই একটা কি আছে? সোর্স আছে। ওইটার অবশ্যই একটা কি আছে? সোর্স আছে। কারণ এটা তো আপনা আপনি ক্রিয়েট হবে না। এই যে গ্রাভিটেশনাল ফিল্ড, যেটা মহাকর্ষীয় ক্ষেত্র যেটা বলা হচ্ছে, যার কারণে হচ্ছে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করতে পারতেছে, এটা তো আপনা আপনি ক্রিয়েট হবে না, তাই না? এটার ইফেক্ট যেটা বোঝা যাচ্ছে, ওটা তো আপনা আপনি ক্রিয়েট হবে না। এই ফিল্ডটা ডেফিনেটলি এটার পিছনে একটা কি আছে?
সোর্স আছে। এই যে আমি যদি পদ্মার আড়ালে যদি ক্যাপিটাল এমটাকে রাখি, আমরা বলতে পারি যে এই ক্যাপিটাল এমটা হচ্ছে সোর্স, যার কারণে হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কি হয়েছে, ক্রিয়েট হয়েছে, এবং যার কারণে হচ্ছে প্রত্যেকটা বস্তু পরস্পরকে কি করতে পারতেছে, কেন্দ্রের দিকে আকর্ষণ করতে পারতেছে। এই সোর্সটা কেমন, ইনভিজিবল, বাট এটার ইফেক্টটা কি হচ্ছে, বোঝা যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই মহাকর্ষীয় ক্ষেত্রটা এইটাকে হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এটা নন মেজারেবল একটা কোয়ান্টিটি, নন মেজারেবল, অর্থাৎ এটা মেজার করা যাবে না। এই কোয়ান্টিটি, এটা কেমন কোয়ান্টিটি, এটা মেজার করা যাবে না, এরকম একটা কোয়ান্টিটি, নন মেজারেবল কোয়ান্টিটি। ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। ইন্টেন্সিটিটা দেখব, যেটা কিনা ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো খেয়াল করো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টেন্সিটি দেখব, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের স্ট্রেংথটা দেখব, স্ট্রেংথ, জিটিএইচ, অথবা আমরা বলতে পারি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কি দেখবো আমরা, এটার বাংলা কি, এটার বাংলা হচ্ছে প্রাবল্য, অথবা আমি ওদিকে লিখি বাংলাটা, এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ওকে, এটা ইম্পর্টেন্ট। কয়টা বসতেছে? তাহলে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এবার আমরা যেটা দেখবো সেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড বা স্ট্রেংথ অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। ঠিক আছে, স্ট্রেংথ অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড বা বাংলায় কি বলা হচ্ছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হচ্ছে। এইটাকেও ই দ্বারা প্রকাশ করা হয়, এটাকেও কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা প্রকাশ করা হয়। তবে এই ইটা মেজারেবল কোয়ান্টিটি, অর্থাৎ এটা কি করা যাবে, মেজার করা যাবে, এটা হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি। কিন্তু শুধু গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষীয় ক্ষেত্র যেটা, সেটা একটা নন মেজারেবল কোয়ান্টিটি, অর্থাৎ এটা মেজার করা যাবে না। বোঝা গেছে? এই ইন্টেন্সিটিটা অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা, গ্র্যাভিটেশনাল ফিল্ডের স্ট্রেংথটা, শক্তিটা বা ইন্টেন্সিটিটা, এটা মেজার করা যাবে। অর্থাৎ কোন জায়গায় গ্র্যাভিটেশনাল ফোর্স কত কাজ করতেছে, মহাকর্ষীয় ক্ষেত্র কত কাজ করতেছে, সেটা বের করা যাবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, জিনিসটা কি এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম, যে এটা সংজ্ঞাটা আমি বলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের, যে কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি একক ভরের কোন একটা বস্তু রাখা হয়, ফর এক্সাম্পল এই হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, এইটা হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র, এইটা হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র, অর্থাৎ এই পুরো ক্ষেত্র জুড়ে তার মহাকর্ষীয় প্রভাব আছে। ব্যাপারটা বোঝা গেছে? এই ক্যাপিটাল এম এর কি আছে, মহাকর্ষীয় প্রভাব আছে। ওকে, এটা হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র, কার, এই ক্যাপিটাল এম এর। তো এরকম মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আমরা যদি একক ভর, এটা হচ্ছে কেমন ভর, একক ভর মানে 1 কেজি, একক ভরের কোন একটা বস্তু যদি রাখি, তাহলে ফর এক্সাম্পল এটা কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে। ঠিক আছে, একক ভরের কোন একটা বস্তু যদি রাখি, তাহলে এই বিন্দুতে সে যে পরিমাণ মহাকর্ষীয় বল লাভ করবে, সেটাই হচ্ছে এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? এখানে আর কেউ নাই? আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি, আপনি যান, আমি আসতেছি। চাচা ঠিক আছে, চাচা আমার কাছে তো ভাঙতি নাই, 200 টাকা আছে, ভাঙতি তো নাই, একটু এখন পাচ্ছি না, ভাঙতি নেই আমার কাছে, আমার কাছে এখন ভাঙতি নেই বলতেছি, এখন পাচ্ছি না। আমি তো কিছু পাইনি, রোজার মাসে দেখা করতে আসছিলাম। যেহেতু ওই যে স্যাররা নাই তো, কোচিং এ স্যাররা নাই তো, স্যাররা আসেনি। আপনি কালকে আসেন চাচা। স্যাররা নাই, স্যাররা নাই যে এখন। আচ্ছা ভাইয়া, তাহলে যেটা বলতেছি, হ্যাঁ ফ্যান বন্ধ করে দিতাম, ফ্যান বন্ধ করে দিতাম। আচ্ছা তাহলে ভাইয়া যেটা বলতেছি, এই যে কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি একক ভরের কোন একটা বস্তু, দেখো সাথে সাথে এগুলো মুখস্থ করে গেছো না, মাথার মধ্যে ক্যাচ করে ফেলো, বুঝার বিষয়। কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের কোন একটা বস্তু রাখা হলে, ওই বিন্দুতে একক ভরের বস্তুটা যে মহাকর্ষীয় বল লাভ করে, সেটাকেই বলা হয় ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। তোমরা লিখো তো খাতায়, ঠিক আছে? তোমাদের সাথে সাথে আমিও লিখি, যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, মহাকর্ষীয় ক্ষেত্র, কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের কোনো বস্তু রাখা হলে, একক ভরের
কোনো বস্তু, একক ভরের কোনো বস্তু রাখা হলে ওই বিন্দুতে একক ভরের বস্তুটি যে মহাকর্ষীয় বল অনুভব করে, যে মহাকর্ষীয় বল অনুভব করবে, তাই ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে, এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কি? কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের কোনো একটা বস্তু, একক ভর মানে 1 কেজি, একক ভরের কোনো একটা বস্তু রাখা হলে এই বিন্দুতে একক ভরের বস্তুটা যে মহাকর্ষীয় বল অনুভব করবে, এই মহাকর্ষীয় বলটাকে বলা হচ্ছে এই বিন্দুটার মহাকর্ষীয় প্রাবল্য। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এবং এইটা কেমন রাশি? এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এটা কেমন রাশি? এটা ভেক্টর রাশি। এটা কি রাশি? এটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি মানে দিক থাকবে। তাহলে দিক কোন দিকে? দিক হচ্ছে যার মহাকর্ষীয় ক্ষেত্র ওই তার দিকে, মানে এটা হচ্ছে ক্যাপিটাল এম এর মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে এই মহাকর্ষীয় প্রাবল্য ই এর দিক হবে এইটার দিকে, এই যার মহাকর্ষীয় ক্ষেত্র তার দিকে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ এই যে প্রাবল্য, যে এখানে 1 কেজি ভরের বস্তুরা যে একটা বল অনুভব করবে, সেটা কোন দিকে? সেটা হচ্ছে যার মহাকর্ষীয় ক্ষেত্র তার দিকে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এর দিকটা হবে কোন দিকে? যার মহাকর্ষীয় ক্ষেত্র তার দিকে হচ্ছে এর দিকটা হবে। এটা আমরা বুঝছি। কি রাশি? ভেক্টর রাশি। ওকে ফাইন। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা? এবং এই ইটা বের করার সূত্র কি? ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এইটা, যে জি ইন্টু ক্যাপিটাল এম, স্মল এম লিখি না কিন্তু, কোনটা লিখছি? ক্যাপিটাল এম। এই যে ক্যাপিটাল এম, অর্থাৎ যার মহাকর্ষীয় ক্ষেত্র তার এম বসবে, ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানে একটা মাইনাস বসবে। ব্যাপারটা বোঝা গেছে? মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? আকর্ষণ ধর্মী বোঝাচ্ছে। যে ধর্মটা কি বোঝাচ্ছে? আকর্ষণ ধর্মী, সেটাই বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রাবল্য বের করার সূত্র, মহাকর্ষীয় প্রাবল্য বের করার সূত্র হচ্ছে এটা। এই এমটা কোন এম? একক ভরের এম? আনসার হচ্ছে না। কোন এম? এই সূত্র যখন ইউজ করব প্রাবল্য বের করার জন্য, এখানে যে এমটা বসাইছে এটা কোন এম? ক্যাপিটাল এম, মানে যার জন্য মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে সেই এমটা। তাহলে মাইনাস জি এম বাই কত হবে? আর স্কোয়ার। এটা হচ্ছে প্রাবল্য বের করার সূত্র। ফাইন। এবার প্রাবল্য বের করার আরেকটা সূত্র হচ্ছে, আমরা দেখব এই সূত্রটা আমরা দেখছি, এবার প্রাবল্য বের করার আরেকটা সূত্র আমরা দেখব। দেখো, তাহলে মহাকর্ষীয় প্রাবল্যটা জিনিসটা কি শর্টকাটে বললে, একক ভরের বস্তু যে বল অনুভব করে সেটাই হচ্ছে কি? মহাকর্ষীয় প্রাবল্য, ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। তাসবি একক ভরের বস্তু যে মহাকর্ষীয় বল অনুভব করবে সেটাই কি? মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে, মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। কে অনুভব করতেছে? বড় বস্তুটা, ছোট বস্তুটা? ছোট বস্তুটা। এই একক ভরের ছোট বস্তুটা যেই বলটা অনুভব করবে ওইটাই হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। ফাইন। তাহলে আমি যদি এখানে একক ভরের বস্তু না রেখে যদি এম ভরের একটা বস্তু রাখলাম, অর্থাৎ ওইটার ভর 1 কেজি না, অন্য যে কোনো কিছু, তাহলে এম ভরের বস্তু রাখাই সে যদি এফ বল লাভ করে, অর্থাৎ এই ক্যাপিটাল এমটা যদি এই স্মল এম কে কত বল দেয়? এফ বল দেয়, তাহলে আমরা ঐকিক নিয়ম খাটাই যে স্মল এম বল লাভ করতেছে কত? এফ পরিমাণে। তাহলে একক ভরের বস্তু যদি রাখতাম, 1 কেজি ভরের বস্তু, তাহলে সেটা বল লাভ করতো কত? এফ বাই এম। এটাকেই তো আমরা প্রাবল্য বলতেছি, এটাকেই তো আমরা মহাকর্ষীয় প্রাবল্য বলতেছি। ঠিক আছে কিনা সংজ্ঞা অনুযায়ী? তাহলে এটা আরেকটা সূত্র। কি বললাম? আমি এখানে 1 কেজি ভরের বস্তু না রেখে যে কোনো এম ভরের বস্তু রাখছি, 2 কেজি 3 কেজি 4 কেজি, বুঝছি কিনা? তো সে রাখাই সে কতটুকু বল লাভ করতেছে? এফ বল লাভ করতেছে, ঐকিক নিয়ম। তাহলে এম ভরের বস্তু বল লাভ করতেছে এফ, একক ভরের বস্তু বল লাভ করবে কত? এফ বাই এম। তাহলে এটাই তো প্রাবল্য, যে একক ভরের বস্তু যে বল লাভ করে সেটাই তো প্রাবল্য। তাহলে প্রাবল্য বের করে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তো এই সূত্রের মধ্যে যে এমটা আছে ওইটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এই সূত্রের মধ্যে যে এমটা আছে ওই এমটা হচ্ছে যে এমটা আমরা বসাইছি। 1 কেজি না কিন্তু, 1 কেজি হইতে পারে, 2 কেজি হইতে পারে, বুঝছি কিনা? এম এর মান যদি 1 হয় তাহলে ই আর এফ দুইটা কি হচ্ছে? সমান হচ্ছে। বুঝা গেছে? মাথায় রাখতে হবে যে কোনটা কোন এম। আচ্ছা, তাহলে এবার এই প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দুইটার মধ্যে একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, ফোর্স ভেক্টর রাশি। তাহলে ফোর্সের দিকেই হবে। ঠিক আছে কিনা? এই প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে? ফোর্স, যেদিকে ফোর্স কাজ করবে সেদিকে। এই বড় এম ছোট এম কে এইদিকে বল প্রয়োগ করবে, প্রাবল্য এদিকে হবে। বুঝছি কিনা? বলও কাজ করবে এদিকে,
প্রাবল্য কোন দিকে হবে? এদিকে হবে, কারণ এফ আর ই দোনোটা ফ্যাক্টর রাশি, এখানে দোনোটাকে দেখা যাচ্ছে, আর কোনো ফ্যাক্টর রাশি এখানে দেখা যাচ্ছে না। বুঝছি? তাহলে একক কি হবে এটার? এটার একক হচ্ছে যে দেখা যাচ্ছে নিউটন পার কত মিটার। এটার একক হবে কত? এটার একক হবে nm-1 বা নিউটন পার মিটার। নিউটন পার মিটার হচ্ছে প্রাবল্যের একক, হচ্ছে নিউটন পার মিটার। তাহলে আমরা সূত্র হচ্ছে এই দুইটা। এবার এখান থেকে আমরা কিছু ম্যাথ দেখি যে ম্যাথ কিরকম আসবে। এই যে দেখো আমরা ম্যাথ দেখে ফেলি এবার প্রাবল্য থেকে, হচ্ছে আমরা এবার ম্যাথ দেখি যে ম্যাথটা কিরকম আসে। তো ফর এক্সাম্পল হচ্ছে এরকম, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে m1 বড়, এইটা হচ্ছে কত m2। এবার এখানে হচ্ছে আমি 1 কেজি ভরের একটা বস্তুকে রাখছি, এখানে কাকে রাখছি? 1 কেজি ভরের একটা বস্তু রাখছি। তাহলে এই m1 ভরের জন্য এই 1 কেজি ভরের বস্তুর উপরে একটা কি কাজ করবে? মহাকর্ষীয় প্রাবল্য কাজ করবে, যেটাকে নাম দিচ্ছি কত? E1। এইটার জন্য একটা কাজ করবে, সেটাকে নাম দিচ্ছি কত? E2। তাহলে এই 1 কেজি ভরের বস্তুর উপরে টোটাল মহাকর্ষীয় প্রাবল্য ই ইজ ইকুয়াল টু কি, আমি জাস্ট যোগ করে দিব? আনসার হচ্ছে হ্যাঁ, যোগ করে দিব, ভেক্টর নিয়মে যোগ করব। কিভাবে যোগ করব? ভেক্টর নিয়মে। সেটা স্কেলার না, কিন্তু স্কেলার যোগ বিয়োগ হবে না, কারণ এটা ভেক্টর রাশি এগুলো। তাহলে যোগটা কেমন করতে হবে? ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। ভেক্টর নিয়মে যোগ করার সূত্র আমরা জানি, সামুদ্রিক সূত্র জানি, √p² + q², জানে কিনা? ওই সূত্রের মাধ্যমে হচ্ছে যোগ করতে হবে। কিভাবে? দেখো, এই E1 এর মান কত? এটা তো একটা ভেক্টর রাশি, এটার মানও আছে, দিকও আছে। দিক কোন দিকে? দিক হচ্ছে এই দিকে। কার দিকে? যার মহাকর্ষীয় ক্ষেত্র তার দিকে। E2 এর দিক কোন দিকে? এইদিকে, এই m2 এর দিকে। ঠিক আছে কিনা? দিক বুঝছি। মান কত? মানও আমরা জানি, এই যে মান হচ্ছে কত? -g ইন্টু কত হবে? m1। এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি r1, আর এই দূরত্বটা আমি কত ধরে নিচ্ছি? r2। তাহলে g m1 ডিভাইড বাই কত হবে? r1 স্কয়ার, আর এটার মান কত হবে? g ইন্টু হচ্ছে m2 ডিভাইড বাই কত হবে? r2 স্কয়ার। তা আমি যেহেতু জাস্ট মান নিয়ে কথা বলতেছি, এই মাইনাস দ্বারা আকর্ষণ বোঝায়, সো মাইনাসটা আপাতত জন্য আমরা বাদ দিছি, কারণ আমরা জাস্ট মান নিয়ে কথা বলতেছি যে মানটা কত হবে। মাইনাস দ্বারা কি বোঝায়? আকর্ষণ বোঝায়, যে এই বস্তুটাকে এটা আকর্ষণ করতেছে। তাহলে মান হচ্ছে এটা E2 এর মান, আর E1 এর মান হচ্ছে এটা। তাহলে এদের মধ্যে এবার এই দুইটার মধ্যে ভেক্টর সামেশন করতে হবে। ভেক্টর সামেশন কিভাবে করব? খুবই ইজি। এই যে তোমরা মনে করে দেখো, P বলটা এদিকে কাজ করতেছে, Q বলটা এদিকে কাজ করতেছে। এই দুইটার লব্ধি কেমনে বাইর করতে হয়? এদের দ্বারা একটা সামান্তরিক গঠন করি আমরা। এই সামান্তরিক কর্ণ যেটা হয়, এই কর্ণটাই এদের লব্ধি হয়, জানি না আমরা? জানি কিনা? তাহলে এখানেও সেম কাজ করব। এই লব্ধির মানটা কেমনে বের করতাম আমরা? এই লব্ধির মানটা বের করতাম হচ্ছে আমরা এইভাবে, p² যোগ q² 2pq cos কত? আলফা। আলফাটা কোনটা? আলফাটা হচ্ছে এইটা। এভাবে বের করতাম। তাহলে এখানেও সেম, এদের দ্বারা এই যে E1 টা কাজ করতেছে কোন দিকে? এই যে E1 কাজ করতেছে হচ্ছে এই দিকে। এই যে দেখো, E1 এদিকে কাজ করতেছে, E2 কোন দিকে? এদিকে কাজ করতেছে। তাহলে এদের দ্বারা একটা সামান্তরিক গঠন করলাম। এই সামান্তরিকের কর্ণ বরাবর আমার হচ্ছে কি? লব্ধি প্রাবল্য E কাজ করবে। এই E এর মানটা কেমনে বের করব? সেম, √E1 স্কয়ার যোগ কত? E2 স্কয়ার যোগ 2 ইন্টু কত? E1 E2 কি হবে? cos আলফা। আলফাটা হচ্ছে এদের মধ্যকার কোণ। আমার কথাটা বোঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা লব্ধি প্রাবল্যটা বের করব। এরকম হচ্ছে আমরা অসংখ্য ম্যাথটা পাবো, জাস্ট হচ্ছে E1 এর ভ্যালুটা বের করে ফেলবো, E2 এর ভ্যালুটা বের করে ফেলবো, এখানে বসাই দিব। আলফা এর মান আমাদের বিভিন্ন ভাবে দেওয়া থাকবে, আলফা এর মানটা আমাদেরকে বিভিন্ন ভাবে দেওয়া থাকবে। বুঝছি কিনা? যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, একটা ম্যাথ দেখাই। কয়টা বক্স আছে? 6টা 9। দেখো লাস্ট একটা ম্যাথ দেখাই তোমাদের, তারপর ছুটি দিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমাদের এরকম থাকতে পারে যে ফর এক্সাম্পল একটা সমবাহু ত্রিভুজ বলছে, একটা সমবাহু ত্রিভুজ, এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সবগুলো সেম, সমবাহু ত্রিভুজ। তাহলে এটার মাঝখানে একটা বিন্দু, এই বিন্দুতে হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু রাখা হয়েছে। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই বস্তুটার ভর হচ্ছে M, এই বস্তুটার ভরও M, এই বস্তুটার ভরও কত? M। তাহলে এবার এই তিনটা বস্তুর জন্য এই বিন্দুর একটা মহাকর্ষীয় প্রাবল্য থাকবে কিনা? যেহেতু আমি এখানে একটা 1 কেজি ভরের বস্তু রাখছি, এই 1 কেজি ভরের বস্তু এটার জন্য একটা মহাকর্ষীয় প্রাবল্য লাভ করবে, এটার জন্য একটা মহাকর্ষীয় প্রাবল্য লাভ করবে, এটার জন্য একটা মহাকর্ষীয় প্রাবল্য লাভ করবে। তাহলে এই 1 কেজি ভরের বস্তুটার টোটাল মহাকর্ষীয় প্রাবল্য কত হবে সেটা আমাদেরকে বের করতে বলবে। বুঝছি? তাহলে দেখো, এই m ভরের বস্তু এটা থেকে কতটুকু দূরত্বে আছে, এটা থেকে কতটুকু দূরত্বে আছে, এটা থেকে কতটুকু দূরত্বে আছে, আমরা জানি হচ্ছে সেম দূরত্বে আছে, যেহেতু এটা কোথায় আছে? কেন্দ্রে আছে। তাহলে এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব কি হবে? সেম হবে। আরো কয়েকটা জিনিস আমরা জেনে ফেলি, যে এইটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা কেমন ত্রিভুজ?
এটা মানে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তাহলে এদের মধ্যকার কোণটা কত? এই কোণগুলো কত করে? 60 ডিগ্রি করে। একটু মাথায় নাও, এই কোণটা কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে এটা 30, এটা 30, এটা 30, এটা 30। তাহলে এবার এই ত্রিভুজের কথা চিন্তা করো, এই ভেতরের ত্রিভুজটা, এই যে ভেতরের ত্রিভুজটাতে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এইটা কত? 120। এটা 120 কিনা? 30, 30, 60, এটা কত হবে? 120। আবার এই ত্রিভুজের কথা চিন্তা করো, এটা 30, এটা 30, তাহলে এটা কত? 120। এটাও কত? 120। তাহলে টোটাল কোণ কত হচ্ছে আমাদের? এই 120 × 3 যত হয় তত। এই কোণের ব্যাপারটা বুঝছি কিনা? অর্থাৎ এটা আমাকে প্রশ্নে স্পেসিফিক ভাবে লিখে দিবে না যে এদের মধ্যকার কোণ এত, বলবে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ এবার তুমি বুঝে যাও যে কোণগুলো কত। ব্যাপারটা বোঝা গেছে? বুঝে নিতে হবে এভাবে। আচ্ছা ফাইন। তাহলে এই m ভরের বস্তুর জন্য, এই 1 কেজি ভরের বস্তু যে মহাকর্ষীয় প্রাবল্য লাভ করবে সেটা কত? E1। তারপরে এই m ভরের বস্তুর জন্য এই 1 কেজি ভরের বস্তুটা যে মহাকর্ষীয় প্রাবল্য লাভ করবে সেটা কত? E2। এই m ভরের বস্তুর জন্য 1 কেজি ভরের বস্তুটা যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য লাভ করবে সেটা কত? E3। এই তিনটাকে আমরা ভেক্টর নিয়মে যোগ করলে আমরা কি পাবো? এই বিন্দুটার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য পাবো। মহাকর্ষীয় কি পাবো? টোটাল প্রাবল্য পাবো। বুঝছি কিনা? বুঝছি। আচ্ছা, তো E1, E2, E3 এগুলো আমরা বের করব কিভাবে? E1 বের করব E1 এর সূত্র দিয়ে। কত হবে? G ইন্টু m ডিভাইড বাই কত হবে? R স্কয়ার। E2 ও কত? GM বাই R স্কয়ার, কারণ দূরত্ব একই, ভর সেম। তাহলে E2 ও কত হবে? এটা। E3 ও কত হবে? এটা, GM বাই R স্কয়ার। বুঝছি। এদের মান তো পাই গেছি, এবার এদেরকে যোগ কেমনে করব? দেখো ভেরি সিম্পল। এই যে দেখো, খেয়াল করো, এই m ভরের বস্তুটা E1 এর মান হচ্ছে এটা। আচ্ছা একটু স্টপ করি। ওকে, যেটা বলতেছি ভাইয়া, দেখো আরেকটু। তাহলে এই যে আমরা বললাম যে প্রত্যেকটা এম 1 কেজি ভরের বস্তুর উপরে এত বল, মহাকর্ষ বল দিবে। টোটাল বল মহাকর্ষ প্রাবল্য কত? এত, টোটালটা 1 কেজি ভরের বস্তুর উপর। এবং প্রত্যেকটার মান আমরা বের করতে পারবো কিনা? এবার বের করার পর কি করতে হবে? যোগ করতে হবে না? যোগ কেমনে করব? ভেক্টর নিয়মে করব। ভেক্টর নিয়মে কিভাবে? দেখো, এই E1 এর মান, এটা ডিরেকশন কোন দিকে? এইদিকে। এদিকে কিনা ডিরেকশন? এম এর দিকে হবে, যার জন্য মহাকর্ষীয় প্রাবল্যটা সে পাইছে তার দিকে হবে। তারপরে এই E2, এই অ্যাম্বরের বস্তুটা, এটার উপরে যে মহাকর্ষীয় প্রাবল্য E2 দিবে সেটার ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে হবে। তাহলে E1 এর ডিরেকশন হচ্ছে আমার এই দিকে, E2 এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। আর এই M3, এই অ্যাম্বরের বস্তুর জন্য যেটা পাচ্ছে মানে E3, সেটার ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। হবে কিনা? এবার এই তিনটা ভেক্টর নিয়ে যোগ করো। E1 এবং E2 মান কত? এত, এত। ঠিক আছে কিনা? মধ্যকার কোণ কত? কত? 120। তাহলে প্রথমে তোমরা E1 এবং E2 এর রেজাল্টেন্ট বের করে ফেলো ভেক্টর নিয়মে, যে এদের দ্বারা গঠিত যে সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণ বরাবর হচ্ছে কি কাজ করতেছে? E4 কাজ করতেছে। E4টা কি? E4টা হচ্ছে E1 আর E2 এর রেজাল্টেন্টটা হচ্ছে কত? E4। বুঝছি কিনা? E4 এর মানটা আগে বের করে ফেলো। E4 এর মানটা কিভাবে বের করব? ভেরি সিম্পল। এই যে রুট ওভার E1 স্কয়ার যোগ E2 স্কয়ার যোগ কত হবে? 2E1 E2 cos কত হবে? 120। cos 120 এর মান কত? কত হয়? cos 120 এর মান কত হয়? ভাইয়া বলো। কত? -হাফ। তাহলে -হাফ করলে আমার এই যে 2 কাটাকাটি যাবে, এখানে মাইনাস চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? পাচ্ছি আমরা যে E1 স্কয়ার। দেখো এবার E1 আর E2 E3 সবগুলোর মান সেম না? সেম কিনা? মান সেম না? GM বাই R স্কয়ার, যেহেতু m সেম, তিনটার রেডিয়াস মানে ডিসটেন্স সেম, তাহলে সবগুলাই সেম না? GM বাই R স্কয়ার কিনা? তাহলে আমি সবগুলোকে E1 E2 E3 না লিখে, E1 E2 না লিখে E লিখতে পারি না? E লিখতে পারি, বা E1 লিখতে পারি। তাহলে আমরা লিখতে, এটা E1 স্কয়ার, এটাও কত? E1 স্কয়ার। তাহলে কত লিখতে পারবো? 2E1 স্কয়ার। এই cos 120 এর মান কত? -হাফ। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর ওই 2 আর 2 কাটাকাটি যাবে, E1 আর E2 মিলে কি হয়ে যাবে? E1 স্কয়ার হয়ে যাবে। মানে E1, এটাও E1 মিলে কত হয়ে যাবে? E1 স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে 2E1 স্কয়ার -E1 স্কয়ার, তার মানে কত হবে? E1 স্কয়ার। স্কয়ার রুট কাটাকাটি দিলে এখানে কি পাবো? E1 পাবো। অর্থাৎ এই দুইটার রেজাল্টেন্ট E4 এর মান হচ্ছে কত? E1। অর্থাৎ যে কোনো একটার সমান হয়ে যাচ্ছে। বুঝছি এটা ঝাপসা, বুঝছি।
এরপরে তাহলে এই দুইটা রেজাল্টেন্ট E4টা কিসের সমান? E1 এর সমান। কোন দিকে? এই মাঝখান দিকে। এবার আরেকটা বাকি আছে, সেটা কোনটা আমাদের? E3। E3টা কোন দিকে কাজ করতেছে দেখো তো? E4 এর একদম এগেনস্টে না? এইটা এইদিকে, এইটা এইদিকে। তাহলে আমরা দেখছিলাম যে P এদিকে কাজ করতেছে, Q এদিকে কাজ করতেছে, এদের মধ্যকার কোনটা কত? 180। তখন রেজাল্টেন্ট আমরা ডাইরেক্ট কিভাবে, ওই যে এভাবে তো বের করি, ওইখান থেকে শর্টকাট পাইছিলাম না আমরা? P মাইনাস কিউ পাইছি কিনা? P মাইনাস কিউ পাইছি। তাহলে এবার দেখো, এই যে এই বরাবর হচ্ছে আমার E3 কাজ করতেছে, যেটা কিনা কিসের সমান? E1 এর সমান। কারণ আমরা বলছি E1 E2 E3 তিনটাই তো সমান, তাই না? তিনটার ভর যেহেতু সমান, রেডিয়াস যেহেতু সমান, তিনটা সমান না? তাহলে এদিকেও E1 কাজ করতেছে, এদিকেও E1 কাজ করতেছে। তাহলে এই কেন্দ্রের টোটাল কত তাইলে? 0। ব্যাপারটা বোঝা গেছে? এই চিত্রের কেন্দ্রে টোটাল কত? 0। তো সবসময় যে আমাদেরকে এরকম বিভিন্ন শেপ দেওয়া থাকবে, আমাদেরকে এরকম চতুর্ভুজ আকার শেপ দেওয়া থাকবে, আয়তাকার শেপ দেওয়া থাকবে, বিভিন্ন জায়গার হচ্ছে মহাকর্ষী প্রাবল্য বের করতে বলবে। এখানে একটা বস্তু রাখবে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, বলবে যে এখানে একটা 1 কেজি ভরের বস্তু রেখে এই বস্তুটার উপরে মহাকর্ষী প্রাবল্য কত হবে। আমার কথাটা বোঝা গেছে? এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, বলবে যে এই জায়গার মহাকর্ষী প্রাবল্য কত হবে। অথবা আমাদেরকে বললো যে এই তিনটা জায়গায় তিনটা বস্তু রাখলা, এখানে হচ্ছে 1 কেজি ভরের বস্তু রাখলা, এইটার উপর মহাকর্ষী প্রাবল্য কত হবে। তাহলে এখানে ডেফিনেটলি 0 হবে না, এখানে ডেফিনেটলি 0 হবে না, কিন্তু সেন্টারে থাকলে কি হবে? 0 হবে। ব্যাপারটা বোঝা গেছে? সেন্টারে থাকলে আমরা কি পাচ্ছি? মহাকর্ষী প্রাবল্য 0 পাচ্ছি। তো আমাদেরকে কিন্তু ডিরেক্ট 0 বললে হবে না, এটাকে এভাবে করে দেখাইতে হবে। ভেরি সিম্পল। এটা কি বুঝছি? তাহলে আমরা আজকে এতটুকুই রাখি।